হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সলভ করে দেখাবো ঢাকা বোর্ড 2025 সালের এসএসসি পরীক্ষার উচ্চতর গণিতের বহু নির্বাচনী অংশটা। তো আর এই সকল বোর্ডের যে যতগুলো অবজেক্টিভ কোশ্চেন আছে আমাদের বিগত বছরগুলোর সবগুলো কোশ্চেন কিন্তু আমি সলভ করে করে প্লেলিস্ট আকারে তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। তোমরা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গেলে কিন্তু সেগুলো সব একসাথে পেয়ে যাবা। ওকে, তো চলো তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম কোশ্চেনটা কি? প্রথম কোশ্চেন হচ্ছে 12:30 ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণ কত ডিগ্রি বের করতে বলা হয়েছে। দেখো, এটা যখন আমরা বইয়ের আমাদের অষ্টম অধ্যায়ের যে 8.1 এর মধ্যে অঙ্কটা আছে, যখন আমাদের লিখিত আকারে এটা করতে যাই তখন কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যায়, তাই না? তো এই অঙ্কটাকে করার জন্য কিন্তু আমাদের একটা শর্টকাট আছে, ঠিক আছে? তোমরা অবজেক্টিভ যখন অবজেক্টিভ এইটা করতে যাবা তখন তো এত সময় তোমার কাছে থাকবে না যে তুমি সম্পূর্ণ অঙ্কটা করে 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 দেন অ্যান্সার করবা। তো এই জন্য এটা একটা শর্টকাট আছে। সেই শর্টকাটটা তুমি যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু তোমার খুব অল্প সময়ের মধ্যে এটা সমাধান হয়ে যায়। তো চলো দেখে নেওয়া যাক কি সেই শর্টকাট। শর্টকাটটা হচ্ছে মডুলাস 11 ইন্টু এম মাইনাস 60 ইন্টু এইচ 60 ইন্টু এইচ ডিভাইড বাই 2। তো তুমি চাইলে এটাকে এভাবে মনে রাখতে পারো, অথবা এটাকে তুমি যে 2 দ্বারা যদি ভাগ করে দাও তাহলে আসবে 5.5 এম মাইনাস 30 এইচ মডুলাস। তুমি চাইলে এটাকে এভাবে মনে রাখতে পারো, অ্যাজ ইউ উইশ, এটা কোনো বিষয় না। তো এখানে প্রশ্ন হচ্ছে এম আর এইচ দ্বারা কি বোঝানো হয়। মনে রাখবা, এম দ্বারা বোঝানো হয় মিনিট, কত মিনিট, আর এইচ দ্বারা বোঝানো হয় আওয়ার, মানে হচ্ছে কত ঘন্টার কথা বলা হইতেছে। যেমন আমাদের এই অঙ্কের ক্ষেত্রে বলা আছে আমাদের কি 12:30 তাই না? তার মানে 12 হচ্ছে আমাদের ঘন্টা আর 30 হচ্ছে আমাদের মিনিট। অলরাইট, তো আসলে আমরা মানগুলো বসাই দেখি কি আসে। 11 ইন্টু 30 মাইনাস 60 ইন্টু এইচ, এইচ মানে হচ্ছে কত 12 ডিভাইড বাই 2, তাই না? এখন চলো আমরা সরাসরি ক্যালকুলেটর চলে যাই, ক্যালকুলেটর দিয়ে আমরা ইসে করব। দেখো ক্যালকুলেটরে কি আসে আমাদের 11, এখানে আসতেছে 11 ইন্টু কত 30 মাইনাস 60 ইন্টু 12 ডিভাইড বাই কত, ডিভাইড বাই হচ্ছে 2 ইকুয়ালস টু কত আসে। এখানে আমাদের শো করতেছে আমাদের এখানে ক্যালকুলেটর শো করতেছে -195, কিন্তু যেহেতু এখানে মডুলাস আমরা দিছি তার মানে আসবে 195। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার শো করছে। কিন্তু এখন একটা ব্যাপার শোনো, এই যে আমাদের যে অ্যান্সারটা আসছে, হ্যাঁ, আমাদের যখন পরীক্ষার হলে এই কোশ্চেনটা আসে তখন কিন্তু মূলত আমাদের যে ঘড়ির যে এটা কত 12:30, তো তার মানে 12:30 আনুমানিক হবে দেখতে এরকম। আমাদের কিন্তু ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী স্থূল কোণটার কথা বলা হয়, স্থূল অথবা সূক্ষ্ম কোণের কথা বলা হয়, প্রবৃদ্ধ কোণের কথা কিন্তু বলা হয় না, তাই না? তো এখানে দেখো আমাদের 195, এটা কিন্তু এটা হয়ে গেছে প্রবৃদ্ধ কোণ, তাই না? তো এটা কি প্রবৃদ্ধ কোণকে আমাদের অ্যান্সার লেখাটা উচিত হবে। আমাদের তো মূলত এখানে এই যে ঘড়ির কাঁটা আর মিনিটের কাঁটা যে সবচেয়ে দুইটা কোণ হয় এখানে, একটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ হয়, একটা হচ্ছে সূক্ষ্ম কোণ হয়, মাঝে মাঝে স্থূল কোণ হয়। যেমন এই ক্ষেত্রে স্থূল কোণ হয়েছে। আবার মাঝে মাঝে ধরো যদি এরকম আসে যে এইরকম থাকতে পারে, তখন দেখো আবার মাঝখানে সূক্ষ্মকোণ চলে আসে। মোট কথা হচ্ছে আমাদের যখন জিজ্ঞেস করা হয় না যে ঘড়ির ঘন্টা কাটা ও মিনিটে কাটার মধ্যবর্তী কোণ কত, তখন অ্যাকচুয়ালি প্রবৃদ্ধ কোণের কথা বলা হয় না, সেটা মূলত সূক্ষ্মকোণ অথবা স্থূল কোণটার কথা বলা হয়। কিন্তু এখানে 195 চলে আসছে, তো আমরা কিভাবে স্থূল কোণটা বের করবো? তো এখান থেকে কি করবো আমরা, এটার সাথে 195, তো আমি 360, আমরা জানি যে বৃত্তের টোটাল মান কত 360, সেখান থেকে আমি 195 কে বিয়োগ করে দিই, তাহলে অ্যান্সার আসে কত 165। দ্যাট মিনস এখানে কারেক্ট অ্যান্সার পাচ্ছি আমরা কত, কারেক্ট অ্যান্সার পাচ্ছি আমরা 165। অলরাইট, সবাই বুঝতে পারছো? আচ্ছা, এটা গেল আমাদের 1 নম্বর কোশ্চেন। তারপর আমরা 2 নম্বর কোশ্চেনে চলে যাই। 2 নম্বর কোশ্চেন কি বলছে? 2 নম্বর কোশ্চেন হচ্ছে 25 টু দি পাওয়ার 3x ইকুয়ালস টু 125 টু দি পাওয়ার 5y। 25 টু দি পাওয়ার 3x ইকুয়ালস টু হচ্ছে 125 টু দি পাওয়ার 5y। এত হলে x বাই y এর মান বের করতে বলা হয়েছে। অলরাইট, তো আমাদের এখানে x বাই y এর মান বের করতে বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে x আর y দুইটাই কিন্তু আমাদের এখানে পাওয়ার আকারে আছে। তো পাওয়ার আকারে রেখে তো আমরা x বাই y এর মান কখনো বের করতে পারবো না, পারবো? তো আমরা কি করবো, ফার্স্টে আমাদের এখানে পাওয়ারের ব্যাপারটাকে আগে সিম্পলিফাই করতে হবে। তো আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু নিচে আছে 25, এখানে আছে 125, দুটোই কিন্তু 5-এর গুণিতক, তাই না? তো আমরা কি এটাকে বলতে পারি যে 25 মানে হচ্ছে 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3x, 125 মানে হচ্ছে 5 কিউব হোল টু দি পাওয়ার 5y। এটা লিখতে পারি। ডান। এখন দেখো আমরা কি জানি, পাওয়ারের উপর হোল পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়, অর্থাৎ 2 এর সাথে এখানে 3 গুণ হবে, আর এখানে 3 এর সাথে এখানে 5 গুণ হবে। তো বলতে পারতেছি এখানে 5 টু দি পাওয়ার আসবে 3 দুগুণে 6x, এখানে আসবে 5 টু দি পাওয়ার 3 5 15y। ওকে, এখন দেখো দুই পাশে ভিত্তি ভিত্তি মিলে গেছে, আমরা কি বাদ দিয়ে বলতে পারি 6x ইকুয়ালস টু 15y। ওকে,
এবার এক্স বাই ওয়াই ছিল, তো আমি এক্স কে রেখে দিই পাশে, এক্স ডিভাইড বাই ওয়াই কে পাশে ভাগাকার নিয়ে আসি, এখানে থাকবে কত 15/6, দ্যাট মিনস এক্স বাই ওয়াই দাঁড়াচ্ছে কত, এখানে 3 দিয়ে 3 5 15 মানে 5/2। তাহলে আমাদের এক্স বাই ওয়াই এর মান দাঁড়ালো কত 5/2, দ্যাট মিনস কারেক্ট অ্যান্সার হচ্ছে কোনটা, ঘ। অলরাইট, আশা করি সবাই বুঝতে পারছো। তারপর আমরা পরের অঙ্কে চলে যাই। 3 নম্বর অঙ্ক, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 1 - 3 টু দি পাওয়ার এক্স হলে ফাংশনের রেঞ্জ কত। তো এখানে আমাদের রেঞ্জ বের করতে বলা হয়েছে। প্রথমত তোমরা আমাকে বলো রেঞ্জ বলতে কি বোঝায়, রেঞ্জ কি জিনিস আর ডোমেন কি জিনিস। একটা ডোমেন হচ্ছে, একটা ফাংশনের মধ্যে ডোমেন হচ্ছে আমাদের যেই সকল মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত হয়, অর্থাৎ একটা ফাংশন থেকে আমরা সংজ্ঞায়িত মানে কোনো গ্রহণযোগ্য মান পাই, তখন সেই ফাংশনটাকে বলা হচ্ছে মূলত সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে ডোমেন। আর রেঞ্জ কি, সেই ডোমেনের মানগুলো যখন আমরা ফাংশনের মধ্যে বসাই, বসানোর পরে যে আউটপুটে যেগুলো আসে আমাদের, যে রেজাল্ট আসে, সেগুলোকে মূলত বলা হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, এখন রেঞ্জ আমরা এই টাইপের এক্সপোনেনশিয়াল ইকুয়েশনগুলোর আমরা কিভাবে রেঞ্জ বের করতে পারি, ভালো করে লক্ষ্য করো। এই টাইপের ফাংশনগুলোর ক্ষেত্রে রেঞ্জ বের করার জন্য সিস্টেম একটাই, সেটা হচ্ছে গিয়ে আমরা বিপরীত ফাংশন বের করব, বিপরীত ফাংশনের ডোমেনই হয়ে যায় মূল ফাংশনের রেঞ্জ। এটা তো আশা করি তোমরা সবাই জানো যে আমাদের কোনো একটা ফাংশন যদি হয়, সাপোজ আমাদের কোনো একটা ফাংশন হচ্ছে, ফাংশন দেওয়া আছে যে 1 2 3 4, আমরা যদি এটাকে, এটার দেখো ডোমেন কত, ডোমেন হচ্ছে 1 আর 3, রেঞ্জ কত, রেঞ্জ হচ্ছে 2 আর 4। যদি এটা ইনভার্স ফাংশন বের করি কত দাঁড়াবে, 2 1 আর হচ্ছে 4 3, দেখছো বিপরীত হয়ে গেছে, এটা হচ্ছে বিপরীত ফাংশন। দেখো বিপরীত ফাংশনের ডোমেন কত 2 আর 4 আর রেঞ্জ কত 1 আছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে যেটা ছিল মূল ফাংশনের রেঞ্জ সেটা হয়ে গেছে বিপরীত ফাংশনের ডোমেন, তাই না। তো আমরা এই টাইপের ফাংশনগুলোর ক্ষেত্রে বিপরীত ফাংশন বের করে দেন আমরা বিপরীত ফাংশনের যে ডোমেনটা পাই, সেই ডোমেনটাই হচ্ছে মূল ফাংশনের রেঞ্জ। তো আমরা এখন এই অঙ্কের ক্ষেত্রে সেম এই কাজটাই করব। কিভাবে করব ভালো করে লক্ষ্য করো। আমাদের আছে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু কত 1 - 3 টু দি পাওয়ার এক্স। আমি তোমাদেরকে একবারে এভাবে শেখাচ্ছি যেন তোমরা এটা যদি আমাদের সৃজনশীলে আসে সেই ক্ষেত্রে তুমি যেন অ্যান্সার করতে পারো, তো আমি এটাকে সেভাবেই করে দেখাবো। ওকে, কিভাবে করবো, ফার্স্টে আমরা বিপরীত ফাংশন বের করার জন্য আমরা পুরো ফাংশনটাকে ধরে নিই ওয়াই। তাহলে এখান থেকে বলতে পারি y ইকুয়ালস টু ফাংশন অফ x, আবার বলা যাবে y ইকুয়ালস টু 1 - 3 টু দি পাওয়ার x। তো এখান থেকে আমরা বলতে পারি কি, এখান থেকে বলতে পারি ফাংশন ইনভার্স y মানে হচ্ছে x। এটা আমরা আপাতত বের করে রাখলাম, এই যে এখান থেকে আমরা ইনভার্স ফাংশন ইন ফিউচার এখানে একটা x এর মান বের করে দেন ওখানে বসায় দিলেই আমরা ইনভার্স ফাংশনটা পেয়ে যাব। তো এখানে যেমন y ইকুয়ালস টু সামথিং আছে, আমাদের বের করতে হবে x ইকুয়ালস টু সামথিং, তখনই তো কেবলমাত্র আমরা এই ইনভার্স ফাংশনটা বসাতে পারবো, তাই না। তো আমরা কি করব, এটাকে বানানোর জন্য 3 টু দি পাওয়ার x কে পাশে নিয়ে আসি, আর এখানে থাকলো কত, এখানে থাকলো আমাদের 1 - y। অলরাইট, এইবার আমরা x কে আমাদের x এর রাশিতে এটা পরিণত করতে হবে, মানে x ইকুয়ালস টু সামথিং বানাতে হবে। x তো এখানে পাওয়ার আকারে আছে, এখন x কে পাওয়ার থেকে নিচে নামানোর দায়িত্ব কার। যখন আমাদের x কে পাওয়ার থেকে নিচে নামাতে চাই তখন আমরা কিসের কথা মনে করি বলতো, আমরা কিন্তু লগারিদম ইউজ করি, তাই না। এখন এখানে যেহেতু ভিত্তি আকার আছে 3, তার মানে আমরা দুই পাশে যখন লগ নিব, আমরা কি কোন ভিত্তিক লগ নিব, 3 ভিত্তিক লগ নিব। তাহলে 3 লগ এখানে কত আসবে, 3 টু দি পাওয়ার x ইকুয়ালস টু এই পাশেও নিতে হবে 3 ভিত্তিক লগ 1 - y। ডান। এখন এই লাইনের পরে x সামনে চলে আসবে, দেন এটা হয়ে যাবে 1। আশা করি এটা তোমরা সবাই পারো, তোমরা হায়ার ম্যাথ পড়তেছো, অবশ্যই এটা তোমাদের পারার কথা, এটা তোমাদের মনে হয় না নতুন করে শেখার কিছু আছে। তো এখানে আমরা ডিরেক্ট বলে দিলাম x ইকুয়ালস টু কত 3 ভিত্তিক লগ 1 - y। অলরাইট, এই যে x এর মান পেয়ে গেছি, x এর পরিবর্তে এটা বসাই দিই, ফাংশন ইনভার্স y মানে হচ্ছে কত 3 ভিত্তিক লগ 1 - y, কিন্তু ফাংশনটা ছিল কার, x এর, x দ্বারা রিপ্লেস করে দিলে আসবে কত x ইকুয়ালস টু 3 ভিত্তিক লগ 1 - x। ডান, এই যে আমরা বিপরীত ফাংশনটা পেয়ে গেছি। ওকে, এখন এই যে বিপরীত ফাংশন পেয়েছি, এই বিপরীত ফাংশনের ডোমেন কত হবে বলতে পারবা, ডোমেন কত হবে বলো তো। লগের মধ্যে কি কখনো ঋণাত্মক মান গ্রহণযোগ্য হয়, লগের মধ্যে কিন্তু কখনো ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য হয় না। তো ঋণাত্মক মান যেহেতু গ্রহণযোগ্য হয় না, তার মানে আমরা বলতে পারি কি 1 - x এর মান, 1 - x এর মান ডেফিনেটলি 0 থেকে বড় হবে, তাই না। 0 তো হইতে পারে না, শুধুমাত্র ঋণাত্মক না, এখানে কিন্তু 0 হওয়া যাবে না, 0 হইতে পারবে না, ঋণাত্মক হইতে পারবে না, কি হতে পারবে, শুধুমাত্র ধনাত্মক সংখ্যাগুলো হইতে পারবে। তো এখানে তার মানে বলতে পারতেছি 1 - x এর মান হচ্ছে 0 থেকে অবশ্যই বড় হইতে হবে। তো আমরা এখানে বলবো -x গ্রেটার দেন -1। তাহলে x উভয়পক্ষে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। আশা করি এটা তোমরা সবাই জানো। এটা হচ্ছে আমাদের x এর লিমিটেশন চলে আসছে যে x এর মান কত হবে, 1 থেকে ছোট হইতে হবে। অলরাইট, এখন আমাদের যে অপশনগুলো দেওয়া আছে, অপশনগুলোর মধ্যে কিন্তু ব্যবধি দেওয়া আছে, এটা খেয়াল করছো, ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এগুলোকে কিন্তু বলা হয় ব্যবধি। এখন ফার্স্ট ব্র্যাকেট, এই যে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা যখন আমরা আটকাই তখন সেটাকে বলা হয় খোলা ব্যবধি। খোলা ব্যবধির বিষয়টা কি, খোলা ব্যবধি হচ্ছে সাইডে কর্নারে যে সংখ্যাগুলো আছে না,
সাপোজ এখানে 1 আছে 5 আছে, এই যে ব্যবধির সাথে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যা বাদে সেখান থেকে শুরু করে সামনের দিকে অ্যাপ্রোচ করে এই 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 পাশে যে সংখ্যাটা থাকে, বাম পাশে যে সংখ্যা থাকে সেটা হচ্ছে এই বাম পাশের সংখ্যাটা ব্যতীত তারপরের সংখ্যাগুলো নিতে হয়। যেমন এই যে আমি যে একটা অন্য লিখছি, আমি এটা ব্যবধি দিয়ে লিখলাম, এটা যদি বিলংস টু জেড হয় অর্থাৎ পূর্ণ সংখ্যা হয়, তাহলে ওকে যদি আমি সেটে কনভার্ট করতাম তাহলে কত আসতো জানো? এখানে 1 বাদ যেত, আসতো 2 3 4। যেহেতু 5 এর সাথে ব্যবধি আছে, খোলা ব্যবধি, তো এই জন্য 2 3 4 আসতো। অলরাইট, 2 3 4 আসতো, মানে এটা হচ্ছে খোলা ব্যবধির কাজ। আর যখন বদ্ধ ব্যবধির কাজ করতে যাই আমরা, বদ্ধ ব্যবধিকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে ইউজ করি। এখানে যদি 1 5 বলতাম, এটাও ধরলাম যে এটা হচ্ছে বিলংস টু জেড, তখন কি আসতো? তখন দেখো, তখন এই যে বদ্ধ ব্যবধি দ্বারা বোঝানো হয় এই যে কর্নার সংখ্যাটা, এই কর্নার সংখ্যাটা নিয়ে আমাদের সেট গ্রহণ করতে হবে। অর্থাৎ এটাকে আমরা সেটে কনভার্ট করলে পেতাম 1 2 3 4 5। ঠিক আছে, তো এইটা হচ্ছে খোলা ব্যবধি আর বদ্ধ ব্যবধির মধ্যে পার্থক্য। আর মাঝে মাঝে আমাদের যখন এক পাশ খোলা থাকে, এক পাশ বদ্ধ, 1 5 1 ধরলাম, এটা কেন 1 এ খোলা আছে 5 এ বদ্ধ আছে, তখন কি আসতো? যেহেতু খোলা আছে তার মানে এটা বাদ, তাহলে সেট আকারে প্রকাশ করলে কি আসতো? এটাকে আমি সেট আকারে প্রকাশ করছি, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। আচ্ছা, এখানে কত আসতো? 2 3 4 5। যেহেতু 5 এর সাথে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এই জন্য 5 ইনক্লুডেড। যেহেতু 1 এর সাথে খোলা ব্যবধি তার মানে 1 ইনক্লুডেড না। অলরাইট, আশা করি এটা বুঝতে পারছো। এখন আমাকে বলো এই জায়গায় কি x এর মান 1 থেকে ছোট হইতে হবে? এখন x এর মান 1 থেকে কিন্তু ছোট হইতে হবে, 1 কিন্তু নেওয়া যাবে না, 1 এর আগ পর্যন্ত নিতে পারবা। তো 1 এর থেকে ছোট সংখ্যাগুলো কোন দিকে যায়? 1 এর থেকে ছোট সংখ্যাগুলো কিন্তু চলতে 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 এক সময়কে ইনফিনিটি দিকে মিশে যায়। তো আমরা বলতে পারতেছি এটার লিমিটেশন হবে -ইনফিনিটি থেকে +1 পর্যন্ত। যেহেতু 1 কে আমরা নিতে পারবো না, অর্থাৎ কর্নারের সংখ্যাটা বাদ যাবে, তো এখানে কি হবে? ফার্স্ট ব্র্যাকেট ইউজ হবে, কারণ আমরা কি জানি ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ খোলা ব্যবধি ইউজ করলে কর্নারের সংখ্যাটা আমরা নেই না। এখন বলো ইনফিনিটির সামনে কি আসবে? ইনফিনিটির সামনে আমরা এখানে খোলা ব্যবধি ইউজ করা হয়। রিজনটা কি? তুমি যে বদ্ধ ব্যবধি দিবা, বদ্ধ ব্যবধি মানে হচ্ছে শেষ সংখ্যাটা তুমি অ্যাকসেপ্ট করতেছো। এখন আমাকে বলো ইনফিনিটিতে সবার শেষ সংখ্যা কত তুমি কি জানো? ইনফিনিটির একদম শেষে কি আছে সেটা কি তুমি জানা পসিবল? সেটা জানা পসিবলই না। তো এই জন্য আমরা যেহেতু শেষ সংখ্যা বেরই করতে পারবো না, তাহলে সেটাকে বসাবো কিভাবে? তো এই জন্য মূলত এটাকে ইনফিনিটির সাথে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয়, অর্থাৎ খোলা ব্যবধি ইউজ করা হয়। অলরেডি তো আমরা এখানে কি পেলাম? তো আমাদের এখানে সে অ্যান্সারটা দাঁড়াবে কত? -ইনফিনিটি থেকে 1, দ্যাট মিনস হচ্ছে এটার অ্যান্সার ক। ঠিক আছে, অলরাইট, আশা করি সবাই বুঝতে পারছো। মোটামুটি বিস্তারিতই বোঝানোর চেষ্টা করলাম, কারণ হচ্ছে কি এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। আর এই যে আমি কনসেপ্টগুলো বুঝিয়েছি না, এই কনসেপ্টটা দিয়ে তুমি সৃজনশীল অ্যান্সার করে ফেলতে পারবা। ঠিক আছে, সৃজনশীলও কিন্তু এরকম অঙ্ক আসে, যে কোনো অঙ্কের রেঞ্জ বের করতে বলে তুমি এভাবে করতে পারবা। যদিও এটাকে আরো কিছু শর্টকাট, তুমি যদি রেঞ্জ সম্পর্কে ডিপ থিঙ্কিং করো, রেঞ্জ সম্পর্কে যদি অনেক বেশি জানো, তখন কিন্তু এটাকে অ্যাকচুয়ালি এত বড় কাজ করা লাগে না, এটা কিন্তু শর্টকাটও করা যায়। কিভাবে? এখানে তুমি যেহেতু আমরা কি জানি ডোমেনের মান বসানোর ফলে যে রেজাল্টগুলো আসে না, সেগুলো হচ্ছে রেঞ্জের মান। তো তুমি যদি এখানে এক্স এর মান ডিফারেন্ট মান বসায় চেক করো, তাহলে কিন্তু করা যায়। আমি তোমাদের একটু হালকা আলোচনা করি, দেখো একটু হালকা আলোচনা করলে তুমি একটু বুঝতে পারবা যে যারা অলরেডি রেঞ্জ সম্পর্কে ভালো জানো তারা হয়তো দেখেই এটা ক্যাচ করতে পারবা। যেমন এখানে আমাদের ডোমেনের মান কি কি হইতে পারে? আমি এখানে এক্স এর মান ধনাত্মক বসাইতে পারি, ঋণাত্মক বসাইতে পারি, অঋণাত্মক বসাইতে পারি, তাই না? এখন আমি যদি এখানে এক্স এর মান ফার্স্টে ধরো অঋণাত্মক বসালাম, অঋণাত্মক মানে কত? 0। যদি আমি 0 বসাই, 3^0, 1 - 3^0 মানে কত? 1 - 1, দ্যাট মিনস 0। ওকে ফাইন, এটা 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 অ্যাকসেপ্ট করলাম। তারপর আসো ধনাত্মক সংখ্যা বসাই এবার। ঠিক আছে, 1 মাইনাস ধনাত্মক বলতে আমি 3^1 বসাইতে পারি, 2 বসাইতে পারি, 3 বসাইতে পারি, কোনো তো লিমিটেশন নাই। এখন আমি এক কাজ করি, আমি বসাতে বসাতে এটাকে একদম ধনাত্মকে সর্বোচ্চ ধনাত্মকে চলে যাই। সর্বোচ্চ ধনাত্মক মানে কত? সর্বোচ্চ ধনাত্মক মানে হচ্ছে ইনফিনিটি, প্লাস ইনফিনিটি। যদি প্লাস ইনফিনিটি বসাও তখন কি আসে দেখো তো, এই পুরা মানটা কি ইনফিনিটি হয়ে যাবে না? 1 - ইনফিনিটি। এখন আমাকে বলো ইনফিনিটি এত বিশাল একটা মান, তার থেকে তুমি 1 বিয়োগ করলে কি থাকবে? তার থেকে যদি 1 বিয়োগ করো, 1 কি তার কোনো ইম্প্যাক্ট করতে পারবে? তা -ইনফিনিটি আসবে। অলরাইট, এই যে দেখো -ইনফিনিটি আমরা একটা পাইছি। যদি ধনাত্মকে সর্বোচ্চ শেষে যাই, -ইনফিনিটি আসবে। এখন সেম ভাবে আমরা যদি ঋণাত্মকে একদম সর্বোচ্চ পর্যন্ত যাই, আমরা কিন্তু অঋণাত্মকের কাজ করছি, ধনাত্মকের কাজ করলাম, এবার আমরা ঋণাত্মক দিকে যাই, 1 - 3 ইনফিনিটিতে যাই। এখানে আমি প্লাস ইনফিনিটি গেছি, এখন -ইনফিনিটি যাবো। কত আসে দেখো, 1 - 1/3 ইনফিনিটি। এখন 1 - 3 যদি ইনফিনিটি দাও, কত আসবে? ইনফিনিটি চলে আসবে, তাই না? এখন 1/ইনফিনিটি মানে কত? 1/ইনফিনিটিকে মানে হয় যে এটা মানে হচ্ছে 0 ধরা হয়।
ওকে, জিরো ধরা হয়। এটা কিন্তু অ্যাকচুয়ালি যে জিরো তা কিন্তু না, এটা জিরোর কাছাকাছি, মানে এককে তুমি যদি ইনফিনিটি সংখ্যক খণ্ড করো না, সেটা টুকরা টুকরা হইতে হইতে 0.0000 লক্ষ লক্ষ কোটি কোটি জিরোর পরে একটা ওয়ান চলে আসে। আমি তুমি কিন্তু সম্পূর্ণ জিরো বলতে পারবা না। আমরা অঙ্ক করার খাতিরে সেটাকে জিরো ধরে কাজ করি, ঠিক আছে? তো 1 - 0 মানে কত? 1 - 0 কিন্তু আমরা যদি 1 - 0 এখানে 1 দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কি 1 আসে বলতো? যেহেতু এটা কিন্তু জিরো না, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি জিরো। এই টোটাল রেজাল্টটা হচ্ছে কি অ্যাপ্রক্সিমেটলি জিরো। তা তুমি যদি এই 1 থেকে অ্যাপ্রক্সিমেটলি 0 কি বাদ দাও, তাহলে তুমি কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 1ই পাবা। মানে শেষে যে 1 পাবা এটা কিন্তু তুমি কনফার্ম করে বলতে পারতেছো না, ঠিক আছে? তাহলে দেখো আলটিমেটলি তুমি এই পাশে লিমিট পাচ্ছ কত? 1 এর আগ পর্যন্ত, মানে অ্যাপ্রক্সিমেটলি যেহেতু 1 বলতেছি, তার মানে 1 এর আগ পর্যন্ত, আর এখানে পাচ্ছ কত? -ইনফিনিটি পর্যন্ত। তো এই ব্যাপারটাকে তুমি এভাবে সাজাতে পারতাম, -ইনফিনিটি থেকে 1, এটাও ফার্স্ট ব্র্যাকেট, এটাও ফার্স্ট ব্র্যাকেট। দেখছো, আমি তো এখানে অনেকগুলো কথা দিয়ে বললাম। তুমি যদি এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু তোমার এত বেশি কিছু জানা লাগবে না। তুমি কিন্তু নর্মালি এটা দেখার সাথে সাথে এই ক্যালকুলেশন গুলো মনে মনে করেই কিন্তু এটার অ্যান্সারটা বের করে ফেলতে পারতা। আমরা বুঝতে পারছো? সো এটাই হচ্ছে, আমি এই জন্য একটু এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করলাম। আচ্ছা, শেষ এটা। এবার আমরা তার পরের অঙ্কে চলে যাই। অলরাইট, তারপর অঙ্ক কি বলছে যে x² - 4x + 4 হোল স্কয়ার এর বিস্তৃতিতে পদ সংখ্যা কত? আচ্ছা, এখন আমরা কি জানি পদ সংখ্যা বের করতে বলছে? আমরা জানি যে দ্বিপদী রাশি, অর্থাৎ ধরো x + y, দ্বিপদী রাশির বিস্তৃতিতে পাওয়ার যদি হয় n, তাহলে পদ সংখ্যা কি হয়? পদ সংখ্যা হয় কত? n + 1, তাই না? পাওয়ার যদি হয় n, পদ সংখ্যা হয় n + 1। তো এখানে অবশ্যই সেটা কিন্তু দ্বিপদী রাশি হতে হবে, কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে? x² - 4x + 4 হোল স্কয়ার। তো এটা তো দ্বিপদী রাশি না, এখানে তো তিনটা পদ আছে। তো আমি তো এখানে তো এই ল অ্যাপ্লাই করতে পারবো না। আমাদের যদি এই ল অ্যাপ্লাই করতে হয়, তাহলে অবশ্যই ওকে আগে দ্বিপদী বানায় নিতে হবে। তো আমি এটাকে এক কাজ করি, দেখি দ্বিপদীতে বানানো যায় কিনা। দেখো, এটাকে দেখে কি কোনো সূত্রের কথা মনে পড়তেছে না? a² - 2b + b²। তো ফালাই দিই সূত্রতে, a² - 2 × x × 2 + 2², ব্যাস সূত্রে পড়ে গেছে। কত আসে? x - 2 হোল স্কয়ার সূত্র, তাই না? আর বাহিরে ছিল কত এবার বলো? এটার বাহিরে ছিল কত? এটা হোল স্কয়ার, তো এটা হোল স্কয়ার পর বাইরে ছিল 2, তাই না? 2ই তো ছিল। ওকে, তো এবার বলো 2 2 মিললে কত হবে? x - 2 হোল টু দি পাওয়ার 4। এখন ক্লিয়ার? এখন এটা কি আমাদের দ্বিপদী রাশিতে পরিণত হয়েছে? তাহলে পদ সংখ্যা কত আসবে? পদ সংখ্যা হবে একটা বেশি, মানে 4 + 1, দ্যাট মিন্স এখানে অ্যান্সার আসবে 5। ওকে, 4 নম্বর শেষ। এবার আমরা 5 এ চলে যাই। 5 কি বলছে? x - k/3 হোল টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিতে x³ এর সহগ -12 হলে k এর মান কত? আচ্ছা, তো আমরা আসলে 5 নাম্বার করি। আমাদের রাশিটা আছে x - k/3 হোল টু দি পাওয়ার 4 এর বিস্তৃতিতে x³ এর সহগ বলছে -12, তাহলে k এর মান চাইছে, k এর মান বের করতে বলা হয়েছে। আচ্ছা, এখন আমাদের x³ কত নম্বর রাশিতে আসে, কত নম্বর পদে আসে, সরি কত নম্বর পদে আসে, সেটা যদি আমি জেনে যাই, তাহলে তো অঙ্কটা একেবারে ইজি হয়ে যায়। তো এটাকে বের করার জন্য কিন্তু আমরা ওই যে টিতম পদের সূত্র দিয়ে অনেক সময় করি কাজ, তাই না? কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে কি এটা করার প্রয়োজন আছে? দেখো, এখানে কিন্তু x শুধুমাত্র প্রথম পদের মধ্যেই আছে, দ্বিতীয় পদের মধ্যে কিন্তু কোনো x নাই। তো ব্যাপারটা কিন্তু এমন না যে আমি যদি এটাকে বিস্তৃতি করতে চাই, প্রথম পদ আর দ্বিতীয় পদের মধ্যে ক্যালকুলেশন করে কোনো না কোনো পদে গিয়ে আমরা কি বলে x³ পাবো। ব্যাপারটা কিন্তু এরকম না। যেহেতু একটা পদে x আছে, অপর পদে x নাই, তার মানে কোনো কাটাকাটি যাবে না কোথাও x এর। তার মানে বুঝতে পারতেছি, আমি যদি নর্মাল এই এক্সটাকে এক্সপান্ড করি, তাহলে তো আমরা x³ পেয়ে যাবো। এখন এটা কি প্রথম পদ না? আমরা জানি কি দ্বিপদী রাশিগুলো কি হয়, প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ হয়, তারপর পাওয়ার গুলো এক এক করে কমতে থাকে। তো এখানে যেহেতু পাওয়ার হচ্ছে 4, তার মানে এই রাশিটাকে যদি বিস্তৃতি করি, প্রথম পদে আসবে x⁴, তারপর দ্বিতীয় পদে কিন্তু চলে আসবে, এটা প্রথম পদ, দ্বিতীয় পদে কিন্তু চলে আসবে কত? x³। তারপরে বুঝতে পারছো? আমরা কিন্তু দেখার সাথে সাথে বলতে পারলাম যে তার মানে দ্বিতীয় পদে অবশ্যই x³ চলে আসবে। তার মানে এখানে x³ পেতে গেলে আমাদের দ্বিতীয় পদটা জানা লাগবে। এখন আসো, দ্বিতীয় পদের সূত্র কি? আমরা x + y টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r + 1 তম পদের একটা সূত্র জানি। সেটা কি? t অফ r + 1 মানে হচ্ছে n/r, প্রথম পদ টু দি পাওয়ার n - r, আর দ্বিতীয় পদ টু দি পাওয়ার r। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন যেহেতু আমাদের এটার আমরা জানি দ্বিতীয় পদ বের করতে হবে, তাহলে বলো দ্বিতীয় পদ মানে কত? দ্বিতীয় পদকে আমরা লিখবো কিভাবে? দ্বিতীয় পদকে আমরা লিখবো t অফ 1 + 1। এই যে r + 1 দ্বারা মূলত বোঝানো হয়, যদি তোমাকে তৃতীয় পদ বের করতে বলে, তুমি লিখবা 2 + 1। যদি চতুর্থ পদ বের করতে বলে, তুমি লিখবা 3 + 1। আচ্ছা,
তো এখানে আমাদের দ্বিতীয় পদ কত আসবে 1 + 1, তো সূত্রে বসাই দিই। n কত, পাওয়ার হচ্ছে 4, 4c1 ইন্টু প্রথম পদ কত x⁻n - 1, মানে হচ্ছে 4 - 1, দ্যাট মিনস হবে কত 3। দ্বিতীয় পদ হচ্ছে -k/3, -k/3 হোল টু দি পাওয়ার নিচেরটা, এই যে হোল টু দি পাওয়ার কত আসে এখানে, এই যে y টু দি পাওয়ার r, তো এখানে কত আসবে, নিচেরটা কত, নিচেরটা হচ্ছে 1, তার মানে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় পদ। ওকে, এখন 4c1 মানে কত, 4c1 মানে হচ্ছে 4 x³ আর এখানে আসবে -k/3, দ্যাট মিনস আমাদের x³ এর সহগ দাঁড়াচ্ছে কত -4k/3, এই যে, তার মানে এই যে এইটাই হচ্ছে আমাদের x³ এর সহগ। দেখছো, আমি তোমাদের কিন্তু জিনিসটা ব্যাখ্যা করছি বিদায় একটু মনে হইতেছে যে অনেক বড়, কিন্তু তুমি যখন এটা অ্যাকচুয়ালি পারবা, তুমি কিন্তু দেখার সাথে সাথে এগুলো কিন্তু করতে বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এটা করে ফেলা যায়। আচ্ছা, তো আমি এখন কি করবো, এটার x³ এর সহগ হচ্ছে 12, তো এই পাশটা একটু মুছি। তো আমরা বলতে পারতেছি যে -4k/3, এটা মানেই হচ্ছে -12, কারণ এখানে বলছে x³ এর সহগ, এটা হচ্ছে x³ এর সহগ, -12, মাইনাস মাইনাস কাটা, 4 দিয়ে 12 গেলে 3 আসবে, তার মানে k এর মান দাঁড়াচ্ছে 3 × 9, এটা হচ্ছে আমাদের k এর মান। অলরাইট, তো k এর মান পাচ্ছি কত, আমরা k এর মান পাচ্ছি আমরা 9, ঠিক আছে, -9 না কিন্তু। আচ্ছা, ওকে, তারপরে 6 চলে যাই। দেখো 6 কি বলছে, a 5 - 3 আর b হচ্ছে -3 2 হলে এ বি এর আমাদের তিনটা অপশন দেওয়া আছে, সেগুলো কোনটা কোনটা কারেক্ট সেটা জিজ্ঞেস করা হয়েছে। এক নম্বর হচ্ছে দৈর্ঘ্য √89, তো আমাদের এ বি এর দৈর্ঘ্য বের করে ফেলে আসো। এ বি মানে কত, √/ভুজ বিয়োগ ভুজ স্কোয়ার প্লাস কোটি বিয়োগ কোটি স্কোয়ার, তো এখানে কত আসবে 5, এটা যেহেতু -3 হবে, তার মানে আমি একেবারে +3 লিখলাম হোল স্কোয়ার, এখানে আসবে -3 - 2 হোল স্কোয়ার, কত 8 স্কোয়ার প্লাস এখানে আসবে -5 স্কোয়ার, দ্যাট মিনস 64 + 25, তাহলে কত আসে এখানে √89, তার মানে এটা কারেক্ট, এক নম্বর কারেক্ট হয়েছে, ঠিক আছে, এক নম্বর কারেক্ট হয়েছে। 2 নম্বর কি বলছে, ঢাল হচ্ছে 5/8, তো ঢাল বের করার সূত্র কি, ঢাল বের করার সূত্র হচ্ছে ঢাল m মানে হচ্ছে y2 - y1 / x2 - x1, ওকে। এখন y2 কত, y2 হচ্ছে এই যে এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, x2, y2, তার মানে 2 -3, তার মানে হবে 2 + 3 আর -3 - 5, তাহলে কত আসতেছে, উপরে আসতেছে 5, নিচে আসতেছে -8, তার মানে 5/8, এখানে আসবে আমাদের -5/8, কিন্তু এখানে দেওয়া আছে শুধুমাত্র 5/8, ঠিক আছে না, -3 - 2, তার মানে 2 + 3 আর হচ্ছে -3 - 5, হ্যাঁ আমাদের আসে -5/8, কিন্তু এখানে দেওয়া আছে 5/8, তার মানে এটা কিন্তু কারেক্ট না, ঠিক আছে। আচ্ছা, তারপর আসি, সমীকরণ হচ্ছে 5x + 8y = 1, তার মানে দুইটা যেহেতু কারেক্ট না, তৃতীয় নাম্বারটা অবশ্যই কারেক্ট হবেই, তো তাও চেক করে দেখবো আমরা, কারণ সামটাইমস নাও মিলতে পারে। তো দুটি বিন্দু দেওয়া থাকলে সেই সমীকরণ বের করার সূত্র কি, সেটা হচ্ছে y - y1, y1 - y2, x - x1 / x1 - x2, এখানে আমরা মানগুলো বসাই দিলেই হয়ে যাবে। তো আসো বসাই দিই, y - y1 কত, y1 হচ্ছে -3, তার মানে হয়ে যাবে +3, y1 হচ্ছে -3, তারপরে y1 - y2 হচ্ছে -2 ইকুয়ালস টু x - x1 কত 5, x1 হচ্ছে 5 আর x2 কত, x2 হচ্ছে -3, মানে হয়ে যাবে +3। অলরাইট, তো কত আসতেছে y + 3 আর এখানে আসবে -5, এখানে x - 5 আসবে 8, ওকে। আচ্ছা, তো এটা গেল। আচ্ছা, আমরা কিন্তু এটা না করে আমরা যদি আগের অঙ্কে ঢাল বের করছিলাম আগের অংশটাতে, তাহলে ঢাল দিয়েও কিন্তু চাইলে বের করতে পারতাম। ওকে, এবার আসো কি আসবে, 8y + 3 × 8 = 24 = -5x + 25, তাহলে কত আসতেছে 8y + 5x, এই পাশে নিয়ে আসলাম, আর এখানে আসবে কত +24 - 25, তো তার মানে আলটিমেটলি এখানে কি 1 কে ওই পাশে রাখছে না, আচ্ছা তাহলে 1 কে ওই পাশে রাখছে, তো কত আসবে 25 - 24, তার মানে 8y + 5x = 1, এটা কারেক্ট, তার মানে আমাদের 3 নাম্বারটা কারেক্ট হচ্ছে, ওকে 3 নাম্বারটা কারেক্ট, তার মানে এখানে 1 আর 3 হচ্ছে কারেক্ট, অ্যান্সার আসবে কত খ। অলরাইট, তো আশা করি এটা সবাই বুঝতে পারছো। এবার আমরা 7-এ চলে যাব। আচ্ছা, তো 7 কি বলছে, 7 হচ্ছে আমাদের 3x + 5y + 15, নিচে তথ্যের আলোকে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের ঢাল বের করতে বলা হয়েছে। এখন ঢাল বের করার জন্য যখন আমাদের সমীকরণ দেওয়া থাকে না,
সমীকরণ দেওয়া থাকলে আমরা ঢাল বের করার জন্য একটা সিম্পল স্টেপ অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে আমরা সরলরেখার আদর্শ সমীকরণকে ব্যবহার করি। সরলরেখার আদর্শ সমীকরণ কত? y = mx + c। এইটাকে ব্যবহার করেই মূলত আমরা সরলরেখার ঢালটা বের করতে পারি। কিভাবে? দেখো, আমাদের কাছে কত? 3x = 5y + 15। তো আমরা একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় আমি যদি এই সমীকরণটাকে এটার মধ্যে সাজাতে চাই তাহলে কিরকম হবে বলতো? আমরা কি এটাকে বলতে পারবো 5y-টাকে যদি এই পাশে রাখি 5y = 3x - 15, এটা কি বলা যাবে? আচ্ছা, এখন y কে সিঙ্গেল বানাতে হবে, তো আসো y কে সিঙ্গেল বানায় ফেলি। y সবাইকে যদি 5 দ্বারা ভাগ করে দিই, 3/5 × x - 15কে 5 দ্বারা ভাগ করলে 3 × 5 = 15। ডান। তো এই যে দেখো আমাদের এটার মতো সাজানো হয়ে গেছে। যদি এটার মতো সাজানো হয়ে যায়, এখন x এর সাথে যেটা গুণাকার থাকে সেটা তো হচ্ছে ঢাল। এখানে x এর সাথে গুণাকার আছে কত? 3/5। দ্যাট মিন্স 3/5 হচ্ছে ঢাল। দেখি এটা কত আছে, রেখাটির ঢাল কত? রেখাটির ঢাল হচ্ছে এই যে 3/5। কারেক্ট। ওকে, তো 3/5 আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এরপর রেখাটির y অক্ষের ছেদক কত? আচ্ছা, আমরা যখন আদর্শ রূপে সমীকরণটাকে সাজাই তখন m হচ্ছে ঢাল আর c কিন্তু হচ্ছে y অক্ষের ছেদক, তাই না? তো এখানে দেখো, আমরা এখানে y অক্ষের ছেদক আকারে কত পেলাম? -3। তার মানে এখানে অ্যান্সার আসবে কত? এটার অ্যান্সার আসবে -3। তার মানে এখানে অ্যান্সার হচ্ছে 8-এর খ। অলরাইট, তো আশা করি সবাই বুঝতে পারছো। তো এটা মুছে দিলাম। ওকে, তারপর আমরা 8-এর পরে 9 চলে যাই। চিত্রে ডি ও ই মধ্যবিন্দু হলে নিচের কোন তথ্যটি সত্য? আচ্ছা, আমরা দেখি চিত্রটা কি দেওয়া আছে। এই হচ্ছে আমাদের চিত্র, যার মধ্যে পি কিউ আর, মধ্যবিন্দু হচ্ছে ডি, মধ্যবিন্দু হচ্ছে ই, আর চিহ্নগুলো কি? ভেক্টর চিহ্নগুলো এরকম এরকম, ডি আর ই যোগ করা হয়েছে, ডি থেকে ই, এই যে এরকম। অলরাইট, তো বসে নিচের চিত্রে ডি এবং ই মধ্যবিন্দু হলে ডি আর ই হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এখানে কোনটা কারেক্ট সেটা বের করতে হবে। এখন আমাদের এইটাকে সলিউশন করতে গেলে ফার্স্টে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজবিধি। ভেক্টর যোগের ত্রিভুজবিধিটা কিরকম? ভেক্টর যোগের ত্রিভুজবিধি হচ্ছে যদি কোনো দুটি ভেক্টর এমন ভাবে থাকে যে একটির শেষ থেকে আরেকটি শুরু হয়েছে, মানে এই যে এ থেকে বি তে গেছো, একটির শেষ থেকে আরেকটা শুরু হবে, মানে বি থেকে এই যে সিতে আসছো, দেখছো একটা শেষ থেকে আরেকটা শুরু হবে, তাহলে এদের যোগফল বলতে বোঝায়, এদের যোগফল মানে হচ্ছে এ বি প্লাস বিসি, মানে হচ্ছে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু পর্যন্ত, অর্থাৎ এটা। ঠিক আছে, অর্থাৎ এসি। তো এটা হচ্ছে আমাদের ভেক্টর যোগের ত্রিভুজবিধি। ত্রিভুজ গঠন হয়েছে, ত্রিভুজ আকারে যোগ হয়েছে, এই জন্য এটাকে আমরা ভেক্টর যোগের ত্রিভুজবিধি বলি। আচ্ছা, এইটা আমরা তো জানি। এখন দেখি এখানে যে শর্তগুলো বলছে সেগুলো কারেক্ট কিনা। বলছে PE = PD + DE। দেখি তো PD + DE কি PE আছে কিনা। এই যে PD + DE = PD, এই যে ভেক্টর যোগের ত্রিভুজবিধি তো মানতেছে, তার মানে কিন্তু 1 নম্বরটা কারেক্ট। 1 নম্বরটা আমাদের এখানে কারেক্ট। তারপর 2 নম্বরটা কি বলছে? 2 নম্বরটা বলছে যে PQ + QR + RP = 0 ভেক্টর। দেখি কি আসে। PQ প্লাস, আচ্ছা এটা আমি এভাবে না লিখে আমি চিত্র থেকে দেখাই। দেখো তো এই পুরো PQR ত্রিভুজের মধ্যে P থেকে Q তে আসছে, Q থেকে R এ গেছে, আর P থেকে R এ আসছে। তার মানে কি এটা কি ভেক্টর যোগের ত্রিভুজবিধি ডিরেক্ট খেটে যাচ্ছে না? বলতে পারতাছি PQ + QR হচ্ছে কত? PR, তাই না? আমরা কিন্তু এটা বলতে পারতাছি। এখন আমাদের এখানে দেখো PR কিন্তু না, আমাদের এখানে কিন্তু আছে RP। তাই আমরা যদি বানাতে যাই তাহলে কি আসবে? PQ + QR এটাকে যদি আমি উল্টা করি তাহলে কি আসবে? RP হয়ে যাবে। এখন RP হচ্ছে PR এর বিপরীত ভেক্টর। তো PR কে আমরা যখন এটাকে বিপরীত ভেক্টর বানাই তখন এটার সামনে কি আসে? একটা মাইনাস চলে আসে। এখন এটাকে যদি পাশে নিয়ে আসে পড়ি, PQ + QR + RP, এই পাশে নিয়ে আসলাম, বা উভয় পক্ষে যদি আমি RP দ্বারা যোগ করে দিই, তাহলে বলো তো এ পাশে কি আসবে? 0 ভেক্টর চলে আসবে না? তার মানে কিন্তু 2 নাম্বারটাও আমাদের কারেক্ট। ওকে, তারপর আসি 3 নাম্বারটা, QR = 2ED। এটা কি কারেক্ট? এটা তো আসলে আমরা 9-10 এর যে উপপাদ্য নাম্বার 15 পড়ছি ষষ্ঠ অধ্যায়ে, সেখান থেকেও আমরা জানছি, প্লাস ভেক্টর যোগের ভেক্টরের মধ্যেও ভেক্টরের চ্যাপ্টারও আমরা এই উপপাদ্যটা শিখছি যে কোন ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা তৃতীয় বাহুর অর্ধেক। তো এখানে আমাদের বলছে QR = 2ED, তার মানে এটা তো অবশ্যই এটা থেকে দ্বিগুণই হবে। আমরা কি জানি? আমরা জানি DE মানে হচ্ছে হাফ অফ QR, তাহলে এখানে QR মানে কত? QR মানে হচ্ছে 2DE, ব্যাস হয়ে গেছে। ওকে, তার মানে এখানে 3টাই কারেক্ট। দ্যাট মিনস কারেক্ট অ্যান্সার হচ্ছে কত? 1 2 3। ওকে,
ডান। তো আমরা এটা মোটামুটি সবাই বুঝতে পারলাম। এবার আমরা 10-এ চলে যাই। 10 কি বলছে? 10 হচ্ছে আমাদের 22 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনক আকৃতির বাক্সে একটি গোলক ঠিকঠাকভাবে এঁটে যায়। গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। আমাদের একটা ঘনক আছে, আমি ফার্স্টে ঘনবস্তু দিয়ে দেখাবো, তারপর আমি একটু এক পাশের তল থেকে দেখাবো, কারণ এখানে চিত্র এঁকে দেখানোটা আসলে টাফ, বুঝতে পারবা না। তো এই যে একটা ঘনক আছে, এই ঘনক আকৃতির বাক্সের মধ্যে একটা বল আছে এরকম, ঠিক আছে? একটা বল এখানে ঠিকঠাক ভাবে এঁটে গেছে, মানে উপর নিচে সম্পূর্ণ তলাতে মিশে গেছে সবগুলো তল। এখানে টোটাল 6টা তল আছে, 6টা তলের সাথে বলটা মানে এঁটে যেতেছে, লাগতেছে, স্পর্শ করে আছে। তো বলছে যে তাহলে এটার গোলকটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে বলছে। এখন আমরা জানি যে একটা গোলকের ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার, তাই না? এখন আমি যদি এটার ক্ষেত্রফল বের করতে, সরি, গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে যাই, আমাদের তো অবশ্যই তাহলে গোলকটার ব্যাসার্ধ লাগবে। ব্যাসার্ধ ছাড়া তো আমি এটা কাজ করতে পারবো না। আমি ব্যাসার্ধ কিভাবে বের করতে পারি? দেখো, আমাদের বলছে যে এই যে ঘনকটা আছে না, এই ঘনকটার ধার হচ্ছে 22 সেন্টিমিটার। তো যেহেতু গোলকটা ঠিকঠাক ভাবে এঁটে গেছে, তার মানে এটা যদি 22 হয়, তাহলে আমি যদি গোলকটার একটা ব্যাস আঁকি, সেই ব্যাসটাও তো 22ই হবে, যেহেতু ঠিকঠাক ভাবে উপর নিচ পর্যন্ত এঁটে গেছে। তার মানে এই রেখাটা আর এই রেখাটা সমান হবে, তাই না? তার মানে আমি বলতে পারতেছি গোলকের ব্যাস হচ্ছে 22, আর গোলকের ব্যাস যদি 22 হয়, তাহলে ব্যাসার্ধ কত আসবে? ব্যাসার্ধ হবে 22/2, 22/2 মানে হচ্ছে 11। 11 হচ্ছে গোলকটার ব্যাসার্ধ। তো এখানে আমাদের ব্যাসার্ধ পাচ্ছি কত? 11। আমরা এখন 4 পাই 11 স্কোয়ার দিই, তাহলে অ্যান্সার চলে আসবে। আসলে একটু ক্যালকুলেটর ইউজ করি। কি করব? 4 ইন্টু পাই, পাই ইন্টু কত? 11 স্কোয়ার, 11 স্কোয়ার। দেখো অ্যান্সার কত আসে? কত আসবে? 1520.531 বলতে পারি। দেখি অ্যান্সার আসে কিনা এটা। কত আছে এখানে? আচ্ছা, এখানে সরি, এখানে পাইটাকে ওরা ইসে করছে, পাইটাকে আমি দেখিনি ফার্স্টে অ্যান্সার। ওয়েট, এটাকে 4 ইন্টু 11 স্কোয়ার দিলি তো তাহলে অ্যান্সার চলে আসে কত? 484, 484 পাই। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো অ্যান্সার আসে কিনা। এই যে 484 পাই, তার মানে ক হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপর বলছে বাক্সটির অনধিকৃত অংশের আয়তন কত? আচ্ছা, অনধিকৃত অংশ বলতে কি বোঝাচ্ছেন? অনধিকৃত অংশ হচ্ছে এই যে বাক্সটাকে আমরা আটাইছি না, এই যে দেখছি একটু খালি খালি গ্যাপ ছিল, এই যে এখান দিয়ে একটু গ্যাপ ছিল, এই পাশ দিয়ে গ্যাপ। এটা তো আসলে এভাবে বোঝানো সম্ভব না, আমি একটু তোমাদের দ্বিমাত্রিক ভাবে বুঝাই। এই যে বলটা এভাবে এঁটে গেছে, তাহলে এই যে আমাদের এই যে বাকি যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো ছিল, এই জায়গাটার আয়তন বের করতে বলা হয়েছে, বুঝছো? তো এই জায়গার আয়তন আমরা কিভাবে বের করতে পারি? আমরা যদি ঘনকটার আয়তন বের করি, ঘনকটার আয়তন বের করার পর যদি আমি গোলকটার আয়তন বের করি, তারপর ঘনকের আয়তন থেকে যদি গোলকটাকে বাদ দিয়ে দিই, তাহলে তো অনধিকৃত অংশ চলে আসে, তাই না? তো এখন আসলে আমরা ঘনকের আয়তন বের করি। ঘনকের আয়তনের সূত্র কি? ঘনকের আয়তনের সূত্র হচ্ছে এক বাহু হোল কিউব। তা আমরা বলতে পারি 22 হোল কিউব, যেহেতু এখানে এক বাহু ছিল 22, তাই না? এই এক বাহু হোল কিউব থেকে আমরা ঘনকের আয়তনটা বাদ দিব, সরি ঘনক না তো, গোলকের আয়তন বাদ দিব। তো এটা হচ্ছে ঘনকের আয়তন মাইনাস হবে গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র কি? এটা হচ্ছে 4/3 পাই আর কিউব। আর পাইছিলাম কত আমরা? 11 কিউব। ব্যাস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার চলে আসবে। তো আসো আমরা ক্যালকুলেটর ইউজ করে বের করে ফেলি। কি আসবে? 22 কিউব, 22 শিফট কিউব দিলাম, মাইনাস কত? 4/3 ইন্টু পাই ইন্টু 11 কিউব। দেখো অ্যান্সার কত আসে? অ্যান্সার আসে 5072.720। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। দেখি 5072 কোথায় আছে? এই যে 5072, এটা হচ্ছে আমাদের খ নম্বরে। খ নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার। অলরাইট, আশা করি সবাই বুঝতে পারছো এটা। তারপর আমরা 12তে চলে যাই। একটি ছক্কা নিক্ষেপে 4 ওঠার সম্ভাবনা কত? একটি ছক্কা নিক্ষেপে 4 ওঠার সম্ভাবনা কত? তো একটা ছক্কা যদি নিক্ষেপ করা হয়, তা মানে ওঠার সম্ভাবনা কত? আমাদের সম্ভাবনা সূত্র আমরা কি জানি? সম্ভাবনা সূত্র হচ্ছে উপরে হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল, আর উপর হচ্ছে অনুকূল ফলাফল, তাই না? অনুকূল ফলাফল। এখন একটা ছক্কা যদি নিক্ষেপ করো, তাহলে বলো তো সমগ্র সম্ভাব্য ফলাফল, একটা ছক্কা নিক্ষেপ করলে কয়টা অ্যান্সার আসে? 6টাই তো অ্যান্সার আসে, তাহলে নিচে আসবে 6। আর অনুকূল ফলাফল বলছে যে 4 ওঠার সম্ভাবনা কত? 4 কয়বার আসে? একটা ছক্কা নিক্ষেপ করলে আমরা 1 2 3 4 5 6 তো পাই, তো 4 তো একবারই আসে, একটাই আছে, তো উপরে 4 আসবে একবার। তো এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি। অনেকে এই জায়গাটায় ভুল করে কি, অনেকে মানে তাড়াহুড়ার কারণে কোশ্চেন অ্যান্সার করে যে তারা থাকে, তখন কি করে যে এখানে 4 ওঠার সম্ভাবনা না, উপরে ভুলে 4ই দিয়ে দেয়।
4 দিয়ে এটা অ্যান্সার বের করে ফেলে 2/3। এবং দেখছো টিচাররাও কত চালাক, টিচাররা কিন্তু অ্যান্সারের মধ্যে 2/3 দিয়ে রাখছে, কারণ টিচাররাও জানে যে এই ভুলটা স্টুডেন্টরা করে। এবারে বুঝতে পারছো? তো এইটা ভুল কিন্তু করা যাবে না, ঠিক আছে? ঠান্ডা মাথায় কিন্তু এটার অ্যান্সার করতে হবে। আচ্ছা, তাহলে এটা অ্যান্সার দাঁড়াচ্ছে কত? 1/6। ওকে, তারপর চলে যাই। কিছু সংখ্যক লোকের মধ্যে 60 জন বাংলা, 35 জন ইংরেজি, 15 জন বাংলা ও ইংরেজি বলতে পারে। দুটি ভাষার অন্তত একটি ভাষা কতজন বলতে পারে? ঠিক আছে, আমাদের কি কি বলছে যে 60 জন বাংলা, আমরা ধরলাম নাম্বার অফ বাংলা হচ্ছে 60। 35 জন ইংরেজি, নাম্বার অফ ইংরেজি হচ্ছে 35। বলছে 15 জন বাংলা এবং ইংরেজি বলতে পারে, মানে 15 জন তাদের এই কয়জনের মধ্যে 15 জন বাংলাও বলতে পারে, আবার সাথে সাথে ইংরেজিও বলতে পারে, মানে একই সাথে দুইটাই করতে পারে। এখন বলতো আমরা যখন একই সাথে দুইটা করতে পারে তখন সেট আকারে যখন প্রকাশ করতে যাই, অর্থাৎ দুইটাই যখন আমরা একসাথে নিয়ে নিই, বা সবকিছু যখন মানে দুইটাই যখন দুইজনের মধ্যে সবার মধ্যে কমন থাকে, তো সেই ব্যাপারটা আমরা কিভাবে প্রকাশ করি? এন অফ বি ইন্টারসেকশন ই, তাই না? আমরা যখন মনে আছে আমরা এগুলোকে যখন বাংলায় প্রকাশ করতাম, ইন্টারসেকশন মানে হচ্ছে এবং, আর ইউনিয়ন মানে হচ্ছে অথবা, তাই না? অথবা বলতে বোঝায় এইটা অথবা ওইটা, অপশনে তুমি দুইটার মধ্যে যে কোনো একটা নিতে পারো। কিন্তু যখন ইন্টারসেকশন থাকে তখন মানে এইটাই, এটা এবং এটা দুইটাই লাগবে। তো ব্যাপার হচ্ছে এখানে যেহেতু ওরা বলছে যে বাংলাও পারে এবং ইংরেজিও পারে, দুইটাই পারে, মানে হচ্ছে কমন বোঝাচ্ছে, তখন আমরা এই যে ইন্টারসেকশনটা ইউজ করি। তো এখানে কি আছে? এটা বলতে পারে কতজন? 15 জন। এখন বলো তো আমরা কি এটা সূত্র জানি? আমরা এটা কিন্তু ভেনচিত্রের মাধ্যমে একটা সূত্র শিখছিলাম, সেটা কি? নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে হচ্ছে নাম্বার অফ এ, আচ্ছা এখানে যদি বি আর ইদার করছি, বি আর ই দিয়ে করি, নাম্বার অফ বি ইউনিয়ন ই মানে হচ্ছে নাম্বার অফ ই প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন ই। এটা ছিল আমাদের সূত্র। ওকে, এখন আমাদের যেহেতু অ্যান্সার বের করতে বলা হয়েছে কিসের, যে দুটি ভাষার অন্তত একটি ভাষা কতজন পারে। অন্তত যখন বলছে না তখন ব্যাপারটা কিন্তু একটু হালকা হয়ে গেছে। অন্তত বলতে বুঝাইতেছে যে কোনো একটা পারলেও চলবে, মানে একটা যদি ভাষা পারে তাও হবে, দুইটা ভাষা পারলে তাও হবে। তো এই ব্যাপারটাকে আমরা মূলত ইউনিয়ন দিয়ে প্রকাশ করি, যে সবকিছু যারা আছে একটা ভাষা পারলেও নিয়ে আসো, দুইটা ভাষা পারলেও নিয়ে আসো। তো এই ব্যাপারটাকে আমরা ইউনিয়ন দ্বারা প্রকাশ করি, মানে সবাই কোনো প্রকার কমন টমন কিছু লাগবে না, সবকিছুই আমরা অ্যাকসেপ্ট করতে পারবো। তো আসলে এখানে যদি মান বসাই দিই, তো এটি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অ্যান্সার বের করতে বলছে। তো নাম্বার অফ ই কত? 35 প্লাস কত 16 মাইনাস 15। অলরাইট। তো এখানে কত আসে? 35 থেকে 15 গেলে 20, আর মানে হচ্ছে 80। তাহলে আমাদের এর অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসতেছে আমাদের 80। ওকে, তো আমরা পেলাম 13। 14 নম্বরে যাই। কি বলছে? 14 নম্বর হচ্ছে আমাদের এত এস এর একটা সমীকরণ দেওয়া আছে, একটা অন্বয় দেওয়া আছে। এই অন্বয়টি হচ্ছে একটা ফাংশন, 1 নম্বর বলছে। 2 নম্বর বলছে অন্বয়টি লেখচিত্র একটি অর্ধবৃত্ত, অন্যটি লেখচিত্র এক্স অক্ষের উপর ঊর্ধ্বতলে থাকবে। আচ্ছা, আমরা দেখি যে আমাদের ফার্স্টে অন্যটা কি বলছে। এস ইকুয়ালস টু এক্স ওয়াই সাজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস, হলো এখানে বলছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 36 এবং ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0। এত অন্য একটি ফাংশন, অন্য একটি লেখচিত্র একটি অর্ধবৃত্ত। আচ্ছা, অন্য একটি ফাংশন কিনা আমি একটু পরে আসতেছি। ইউজুয়ালি আমরা যখন অঙ্ক করছি, চ্যাপ্টারে যখন আমরা অঙ্ক করছি, আমরা জানি যে যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যুক্ত যে সকল সমীকরণ থাকে তারা কিন্তু ফাংশন হয় না। কেন হয় না? বিকজ আমরা একটি এক্স এর মানের জন্য একাধিক ওয়াই এর মান পেয়ে যাই, আর আমরা জানি যে ফাংশন হতে গেলে তোমার একাধিক ওয়াই এর মান পাওয়া যাবে না, একটা সেম মানের জন্য একাধিক ওয়াই এর মান কিন্তু হওয়া যাবে না। তো এক্স স্কোয়ার এই টাইপের সমীকরণগুলোতে ওয়াই এর কিন্তু একাধিক মান পাওয়া যায়, তখন কিন্তু সেগুলো ফাংশন হয় না। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে কিন্তু দেখছো ঝামেলাটা করে দিছে, ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 0, ওই শর্তটা দিয়ে কিন্তু মূল খেলাটা খেলা দিছে। তো আমি জন্য আগে তোমাদেরকে 2 নম্বর 3 নম্বরটা করে দেখি, তারপরে আমি 1 নম্বরটায় আসবো। অন্যটি লেখচিত্র এটি অর্ধবৃত্ত। দেখো এটি কিন্তু একটা বৃত্তের সমীকরণ, তাই না? বৃত্তের সমীকরণ আমরা জানি এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু, যদি আর স্কোয়ার হয় তখন সেটার কেন্দ্র হচ্ছে এ বি, আর ব্যাসার্ধ হচ্ছে গিয়ে আর। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ থেকে জানি। তো এখানে যেহেতু এক্স এর সাথে কিছুই নেই, ওয়াই এর সাথে কিছু নেই, তার মানে এটা কেন্দ্রের স্থানাঙ্ক কত? এটা কেন্দ্রের স্থানাঙ্ক দাঁড়াবে 0 0, আর ব্যাসার্ধ হচ্ছে কত? 36। তো 36 কে আমরা বলতে পারি 6 স্কোয়ার, তার মানে ব্যাসার্ধ হচ্ছে 6। অলরাইট, তো এই পর্যন্ত আসছি। এখন আমি যদি চিত্রটাকে আঁকতে চাই, দেখো আমরা যদি গ্রাফের মধ্যে চিত্রটাকে আঁকতে চাই, কেন্দ্র হচ্ছে 0 0, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তো এইখানে এই যে এইরকম হবে আমাদের মূলত বৃত্তটা, তাই না? এখন আমি তো বৃত্তটা আঁকছি এই সমীকরণের সাপেক্ষে, কিন্তু আমাদের বলেছে ওয়াই এর মান
শূন্য থেকে বড় হইতে হবে বা শূন্য হইতে পারবে, ইসে হওয়া যাবে না, তোমার শূন্যের নিচে আসা যাবে না। তাহলে বলো তো এই যে নিচে যে আমরা যে আসছি, নিচে যে এই রেখাগুলো আমরা আঁকছি, তুমি যদি এই বিন্দুর স্থানাঙ্ক ধরো ওয়াই এর মান 0 হয়ে যাবে না, এই বিন্দুর স্থানাঙ্ক ধরো ওয়াই এর মান 0 হয়ে যাবে না। মোট কথা হচ্ছে আমরা নিচের দিকে যদি চলে আসি, ওয়াই অক্ষ বরাবর নিচে চলে আসে তো সব ওয়াই এর মান 0। দ্যাট মিনস আমাদের এখানে যেহেতু ওয়াই এর মান 0 থেকে বড় বা সমান বলছে, অর্থাৎ এই অংশটা কিন্তু আমরা তাহলে বাদ দিতে হবে, বুঝছো না? তো এই অংশটা যদি বাদ দিয়ে দেই তাহলে দেখো তো এটা কি হয়ে যায়, এটা অর্থবৃত্ত হয়ে যায় না? দ্যাট মিনস আমাদের 2 নাম্বার অপশনটা কারেক্ট, কোনো সমস্যা নাই। অন্য একটি লেখচিত্র এক্স অক্ষের উপরে অর্থ তোলা থাকবে। দেখো এই যে এক্স অক্ষ, এক্স অক্ষ এটা কিন্তু এই যে উপরে অর্থ তলেই আছে, তার মানে 2 নাম্বার 3 নাম্বারটাও কারেক্ট, 3 নাম্বারটাও কারেক্ট। এখন 1 নাম্বারটা কি কারেক্ট? আমরা কি জানি এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি মানই কিন্তু থাকা লাগবে। এখন তুমি খেয়াল করো এখানে প্রত্যেকটা বিন্দুর দিকে যদি তাকাও, কোনো ওয়াই কি রিপিট আসতেছে? একটা ওয়াই কিন্তু রিপিট আসতেছে না। তুমি যদি এবার একটা রেখা টানো, দেখো তো এটা কিন্তু সবসময় ওয়াইকে একটা বিন্দুতে ছেদ করবে, দুইটা বিন্দুতে কিন্তু ছেদ করবে না। কিন্তু যদি বৃত্তটা পুরোপুরি থাকতো, এই রেখাটা কিন্তু দেখো যখন টান দিছি, দেখছো দুইটা বিন্দুতে কিন্তু ছেদ করে ফেলতো। আর বুঝতে পারছো? তার মানে আমাদের স্পেসিফিক এই অন্যটার ক্ষেত্রে আমরা বলতে পারতেছি এটা একটা ফাংশন হবে, কারণ ও ফাংশনের শর্তটা মানতেছে, তাই না? তার মানে এটা হচ্ছে আমাদের কারেক্ট। দ্যাট মিন্স অ্যান্সার হচ্ছে 1 2 3, তিনটাই কারেক্ট হয়েছে। অলরাইট, আশা করি সবাই এটা বুঝতে পারছো। তারপরে চলে যাই 14 পরে আসি 15। ফাংশন অফ এক্স ইকুয়ালস টু বলা আছে √2x - 3। বলছে ফাংশনটি ডোমেন নিচের কোনটি হবে? তো ডোমেন বের করতে বলছে। ডোমেন মানে কি? কোন একটা ফাংশনের মধ্যে যেই সকল মান আমরা বসালে ডোমেনটা সংজ্ঞায়িত হয়, তা সেই সকল মানই হচ্ছে ডোমেন। এখন বলো রুটের এই যে এই সমীকরণটার মধ্যে কি বসালে অসংজ্ঞায়িত হবে? আমাদের যদি এমন কোনো মান বসায় ফেলি যার কারণে এই যে ভিতরের অংশটা মাইনাস হয়ে গেছে, তখন কি সেটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। তার মানে আমাদের যে ভিতরের মানটা এটা অবশ্যই মাইনাস হওয়া যাবে না। আচ্ছা মাইনাস যদি না হইতে পারে তাহলে কি হইতে পারে? 0 হইতে পারে, ধনাত্মক হইতে পারে, অর্থাৎ অঋণাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, আচ্ছা ধনাত্মক হইতে পারে। তো এইটাকে আমরা কিভাবে প্রকাশ করি? 2x - 3 গ্রেটার দেন ইকুয়াল 0। 0 হলে কিন্তু কোনো সমস্যা নাই। এখন এখানে আমরা এক্স এর মানটা বের করে ফেলি, তাহলে কি আসবে? 2x গ্রেটার দেন ইকুয়াল 3, x গ্রেটার দেন ইকুয়াল 3/2। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার ডোমেন হচ্ছে গিয়া x গ্রেটার দেন ইকুয়াল 3/2। দেখো কোথায় আছে গ্রেটার দেন ইকুয়াল 3/2, গ্রেটার দেন ইকুয়াল, এই যে এটা হচ্ছে আমাদের গ নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপরে চলে যাই 16। 16 কি বলছে? p অফ x y z, p অফ x y z বলছে x স্কোয়ার y, y স্কোয়ার z, z স্কোয়ার x। এত হলে এত, প্রথমটা হচ্ছে সমমাত্রিক বহুপদী, দ্বিতীয়টা হচ্ছে প্রতিসম রাশি, তৃতীয়টা হচ্ছে চক্রক্রমিক রাশি। অলরাইট, খেয়াল করো সমমাত্রিক বহুপদী মানে কি? কোনো একটা বহুপদীর প্রত্যেকটা পদের ঘাত যদি সমান হয় তাহলে সেটাকে বলে আমরা সমমাত্রিক বহুপদী, মানে মাত্রা সমান হওয়া মানে সমমাত্রিক। তো দেখো তো এখানে কি প্রত্যেকটা পদের কি মাত্রা সমান আসে? এই যে এটা যদি হিসেব করি x এর পাওয়ার 2 y এর পাওয়ার 1, তারপরে টোটাল ঘাত আসতেছে কত? 3, 2 আর 1 যোগ করলে এখানে 2 1 কত? 3, 2 1, এখানে কত? 3। তার মানে এটা কিন্তু একটা সমমাত্রিক বহুপদী, কোনো সমস্যা নাই। আচ্ছা তারপর আসি, তারপর আমাদের কি বলছে? তারপর বলছে এটা কি প্রতিসম কিনা? x স্কোয়ার y, y স্কোয়ার z আর z স্কোয়ার x। প্রতিসমটা আমরা কিভাবে বের করি? প্রতিসম মানে হচ্ছে এই সমীকরণের এই ফাংশনের আমরা যে কোনো দুইটা চলককে যদি স্থান অদল বদল করি, করার পর যদি দেখি যে এদের মান পরিবর্তন হয়ে গেছে, তার মানে এটা প্রতিসম না। আর যদি মান পরিবর্তন না হয় তাহলে সেটা প্রতিসম। তো আমরা আসলে তো এখানে আমি x y z তো আমি x আর y এর মধ্যে অদল বদল করি, p অফ y x z বের করি, দেখি কি আসে। y এর পরিবর্তে x বসাবো, x এর পরিবর্তে y। তো এই যে x এর পরিবর্তে y বসাই, y এর পরিবর্তে x, y এর পরিবর্তে x, আর z তো জেডি থাকবে, z স্কোয়ার, y এর পরিবর্তে সরি x এর পরিবর্তে y। দেখো তো সমীকরণটা কি মিলতেছে কিনা? এখানে ছিল z স্কোয়ার y, উপর এখানে আসছে z স্কোয়ার y। দেখো তো উপরে কি কোনো z স্কোয়ার y আছে? নাই কিন্তু। তার মানে এখানে কিন্তু আমাদের যে আমরা যখন দুইটা চলক পরিবর্তন করছি মানে কিন্তু কোনো মিল পাইতেছি না, অর্থাৎ চেঞ্জ হয়ে গেছে। তার মানে কিন্তু এটা কারেক্ট না। 2 নাম্বারটা কারেক্ট না, 1 নাম্বারটা কিন্তু কারেক্ট। তারপর 3 নাম্বারটা চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশি কি? প্রতিসমতে যেমন আমরা দুইটাকে চেঞ্জ করি, চক্রক্রমিকে আমরা তিনটাকে চেঞ্জ করি। কিভাবে? আমরা x এর পরিবর্তে y লিখবো, y এর পরিবর্তে z লিখবো, z এর পরিবর্তে x লিখবো। এটা হচ্ছে আমাদের চক্রক্রমিক রাশি বের করার নিয়ম। এখন আমরা যদি হিসাব করি x এর পরিবর্তে y, y এর পরিবর্তে z, y এর পরিবর্তে z, z এর পরিবর্তে x, z এর পরিবর্তে x, x এর পরিবর্তে y। দেখো তো x স্কোয়ার y, x স্কোয়ার y, y স্কোয়ার z, y স্কোয়ার z, z স্কোয়ার x, z স্কোয়ার x। তার মানে এটা কিন্তু মিলে গেছে।
দ্যাট মিনস আমরা বলতে পারতেছি যে এটা হচ্ছে একটা চক্রকোণমিতিক রাশি, এখানে কোনো সমস্যা নাই। অর্থাৎ কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এটাও 3, 1 আর 3 হচ্ছে কারেক্ট অ্যান্সার, 1 আর 3। ওকে, আচ্ছা 16তে চলে যাই, সরি 16 তো শেষ, আমাদের 17তে চলে যাই। 17 কি বলছে? 17 বলছে ও কেন্দ্র বিশিষ্ট অর্ধবৃত্তে ওবি হচ্ছে 2.5 সেন্টিমিটার। তো চিত্রটা একটু আমরা এঁকে নিই ফার্স্টে। আমরা এই চিত্রটা একটু আঁকি। এটা বলছে ও কেন্দ্র বিশিষ্ট অর্ধবৃত্ত, এটা হচ্ছে ও, এটা কিন্তু একটা অর্ধবৃত্ত আমাদের ফার্স্টে বলেই দিছে, বি সি, এটা হচ্ছে এ। আচ্ছা আমি প্রশ্ন সমাধানে পড়ে যাব, আগে যখন অর্ধবৃত্ত শুনছি, অর্ধবৃত্ত শোনার সাথে সাথে তো আমার মাথার মধ্যে একটা কোশ্চেন চলে, মানে একটা তথ্য চলে আসা কথা, যে অর্ধবৃত্তস্থ কোণ হয় এক সমকোণ। তার মানে এইটা কি একটা অর্ধবৃত্তস্থ কোণ না? দেখো এই যে অর্ধেক বৃত্তের ব্যাসের এই প্রান্ত থেকে শুরু হয়েছে, বৃত্তে লেগে এখানে ফিরে আসছে, তার মানে এটা কি অর্ধবৃত্তস্থ কোণ। দ্যাট মিনস এটা কি বলতে পারি এটা হচ্ছে এক সমকোণ, অর্থাৎ এটা মানে হচ্ছে 90 ডিগ্রি। তো এটা আমি ফার্স্টে বুঝে গেছি, আমি এটা বের করে রেখে দিলাম। তারপর দেখি কি বলছে। ওবি হচ্ছে 2.5 সেন্টিমিটার, ওবি এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। বলছে যে এবিসি ত্রিভুজের নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত? আচ্ছা আমি আশা করি যে তোমরা নববিন্দু বৃত্ত সম্পর্কে জানো, আমি এটা এখন আর নববিন্দু বৃত্ত কি জিনিস সেটা আমি বোঝাবো না, হয়তো অন্য কোনো ভিডিওতে বা সেপারেট ভাবে কোনো একটা ভিডিওতে নববিন্দু বৃত্ত কি সেটা বোঝাই দেবো। তো মোট কথা হচ্ছে তুমি এটা মনে রাখো যে নববিন্দু বৃত্ত হচ্ছে দেখতে অনেকটা এমন হয়, এমন মানে এখানে 9টা বিন্দু থাকে, এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আবার মাঝখানেও 2টা বিন্দু থাকে, এই যে এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই টোটাল 9টা বিন্দু নিয়ে মূলত নববিন্দু বৃত্ত হয়। আচ্ছা বলছে যে এবিসি ত্রিভুজের নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত? তো এখন আমাদের এই যে এবিসি ত্রিভুজের নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ করতে গেলে তো আমি কিভাবে আগে নববিন্দু বৃত্ত আঁকবো, এরপর কি ব্যাসার্ধ বের করবো? দরকার নাই ভাই। নববিন্দু বৃত্ত নিয়ে আমাদের একটা সুন্দর কথা বলা ছিল বইয়ের মধ্যে, তোমরা যদি পড়ে থাকো, বলা ছিল যে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধের অর্ধেক। মানে একটা ত্রিভুজ যদি আঁকো না, এই ত্রিভুজের পরিবৃত্ত যদি হয় এইটা, নববিন্দু বৃত্ত হবে এইটা, ডেফিনেটলি নববিন্দু বৃত্ত যেহেতু ছোট পরিবৃত্ত থেকে, তাহলে তার মানে তো অবশ্যই নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্ত থেকে ছোটই হবে। এখন কতটুকু ছোট সেটা সবসময় মনে রাখবা, দ্বিগুণ পরিমাণ। অর্থাৎ এটা যদি হয় 2, পরিবৃত্তটা হবে 4। বুঝতে পারছো? তো এখন আমরা এটা দিয়ে এখানে কিভাবে অ্যাপ্লাই করতে পারি খেয়াল করো তো। এই যে আমাদের এবিসি ত্রিভুজের নববিন্দু বৃত্ত চাইছে না, আমরা তো এবিসি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ পারি কিনা সেটাকে দেখি। খেয়াল করো তো, এই যে আমাদের একটা অর্ধবৃত্ত দেওয়া ছিল, আমি যদি এটাকে পুরো বৃত্ততে কনভার্ট করে ফেলি, তাহলে দেখো তো এইটাই কি হয়ে গেছে না এই ত্রিভুজের একটা পরিবৃত্ত। তাহলে এই ত্রিভুজের পরিবৃত্ত যদি এটা হয়, তাহলে এই যে কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব, এটাই তো হচ্ছে আমাদের 2.5, তো হচ্ছে এটার কি আমাদের ব্যাসার্ধ হয়ে গেছে, তাই না? তো আমাদের বলছে নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ কত। আমরা জানি যে পরিবৃত্তের ব্যাসার্ধ নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ থেকে কি হয়, দ্বিগুণ হয়। তার মানে এটা বড়, নববিন্দু বৃত্ত ছোট। তাহলে যদি আমি নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ বের করতে যাই, 2.5 কে 2 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু 2.5 হচ্ছে বড়, মানে পরিবৃত্তেরটা বড়, নববিন্দুটা আমাদের ছোট হবে। তো এটাকে 3.5 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? আমরা 2.5 ডিভাইড বাই 2 করি, তাহলে কত আসবে? 1.25। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে অ্যান্সার কি আছে? 1.25। এই যে আমাদের অ্যান্সার হচ্ছে 1.25 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কি ব্যাপার, এটা কাজ করতেছে না কেন? হ্যাঁ, এই যে 1 নম্বর হচ্ছে কারেক্ট অ্যান্সার। ডান। আচ্ছা তারপর হচ্ছে 18 এ বিকলস টু 4 সেন্টিমিটার হলে এসি এর উপর বিসি এর লম্ব বিক্ষেপ কত? আচ্ছা এ বি ইকোয়াস টু, আমি তো চিত্রটা মুছে দিয়ে আবার নতুন করে রাখি। আমাদের বলছে যে এ বি ইকোয়াস টু 4 সেন্টিমিটার হলে, এখন তো বৃত্তের কোনো কাজ নেই, বৃত্তটা আমি নাই আর কি। এ বি ইকোয়াস টু 4, এটা হচ্ছে এ বি সি, এই এ বি ইকোয়াস টু হচ্ছে 4। হ্যাঁ, আর বলছে যে এসি এর উপর বিসি এর লম্ব বিক্ষেপ কত, আর এটা ছিল 2.5। আচ্ছা এটা যদি 2.5 হয়, আমাদের এটা ছিল অর্ধবৃত্ত, তো আমি বৃত্তটা আঁকি না, এই ব্যাপারটাতে একটু বুঝতে সমস্যা হতে পারে। দেখো এটা যেহেতু 2.5 আর এটা যেহেতু ব্যাসার্ধ, তার মানে পুরোটা হবে কত? বিসি কত হবে? 2.5 এর দ্বিগুণ, মানে হচ্ছে 5, তাই না? তার মানে আমরা বলতে পারতেছি বিসি কত? বিসি হচ্ছে আমাদের 5। অলরাইট, তো বিসি যদি 5 হয়, এটা যদি সমকোণী ত্রিভুজ, তাহলে কাজ করে এটাও বের করে ফেলি। এটা যদি 5, এটা যদি 4, তার মানে এটা কত আসবে? √5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, অথবা তুমি ডিরেক্ট মুখস্থ বিদ্যা বলতে পারো, এটা ডেফিনেটলি 3 আসবে। হ্যাঁ, √25 মাইনাস 16 √9 মানে হচ্ছে 3। ওকে, এটা তো তোমরা অলরেডি জানার কথা যে 4 5 3 এর সমকোণী ত্রিভুজ হচ্ছে এটা হচ্ছে 3। এখন বলছে এসি এর উপর বিসি এর লম্ব বিক্ষেপ। ফার্স্ট অফ অল আমরা একটু বুঝে নিই লম্ব বিক্ষেপ বিষয়টা কি। কোন একটা রেখার উপর আরেকটা রেখার লম্ব বিক্ষেপ বলতে বোঝায় সেই রেখাটার
বা রেখাংশটার আমরা দুইটা প্রান্ত বিন্দু থেকে যদি মানে যার উপর লম্ব বের করতে বলা হয়েছে সেখানে যদি লম্ব টেনে দেই তাহলে এটা যেই অংশ দখল করে তাকে বলা হচ্ছে, ধরো এটা হচ্ছে এবি, এটা হচ্ছে সিডি, আর এটা হচ্ছে ইএফ ইএফ। তাহলে এই ইএফ হচ্ছে সিডি এর উপর এবি এর লম্ব অভিক্ষেপ, মানে এইটাকে বলা হয় লম্ব অভিক্ষেপ। অলরাইট, তো এখন আমাদের বলছে যে এসি এর উপর বিসি এর লম্ব অভিক্ষেপ। আচ্ছা আমি চিত্রটাকে একটু কাজ করি, আমাদের এবিসি এইভাবে আছে, তো আমি একটা চিত্রটাকে এইভাবে আঁকি। এই যে এ হচ্ছে আমাদের, এ হচ্ছে সমকোণ, আর সি দিলাম এটা, আর বি দিলাম এটা। ওকে, তাহলে বলছে যে এসি এর উপর, এই যে এসি এর উপর বিসি এর লম্ব বিক্ষেপ, আমরা একটু একই শিখছি যে যেই রেখার উপর অপর রেখার যদি লম্ব বিক্ষেপ আঁকতে বলা হয় তো আমরা কি করি, সেটার দুইটা প্রান্ত বিন্দু থেকে তার উপর লম্ব টেনে দিই। দেখো তো এটা তো অলরেডি এই বিন্দুর উপর আসি, এখান থেকে লম্ব টানা পসিবল না, এখান থেকে যদি লম্ব টানি আলটিমেটলি সেটা তো এবি রেখা হয়ে যায়। দ্যাট মিনস এখান থেকে যদি লম্ব টানার পরে এই যে নিচে এটাই তো হয়ে যাচ্ছে আমাদের লম্ব বিক্ষেপ, তাই না? এটা তো আমাদের লম্ব বিক্ষেপ হয়ে গেল না? তো এটা যদি লম্ব বিক্ষেপ হয়, এসি এর মান আমরা কত বের করছিলাম? এসি এর মান বের করছিলাম আমরা 3। তার মানে এসি এর উপর বিসি এর লম্ব বিক্ষেপ হচ্ছে আমাদের কত? 3। অলরাইট, তো এখানে অ্যান্সার দাঁড়াবে কত? এটা অ্যান্সার হচ্ছে 3। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা 17-18 শেষ, 19-এ চলে আসি। 19 কি বলছে? 19 হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0 এত সমীকরণের নিশ্চয়ক কত? আচ্ছা, নিশ্চয়ক বের করার সূত্র কি? নিশ্চয়ক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এটা কোথা থেকে আসছে? আমরা কোন দ্বিঘাত সমীকরণের মান বীজ বের করার বা মূল বের করার সূত্র জানি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এটা হচ্ছে আমাদের মূল নির্ণয়ের সূত্র, যার মধ্যে যে রুটের নিচে যে অংশটা থাকে তাকে বলা হয় নিশ্চয়ক। ঠিক আছে, তো এখান থেকে আমাদের এটা আসছে। এখন বি স্কয়ার মাইনাস 4ac, তো এখানে বি কত? এই যে এটা হচ্ছে এক্স এর সাথে যেটা গুণ থাকে সেটাকে বলে আমরা এ, এক্স স্কয়ার সাথে এক্স এর সাথে যেটা গুণ থাকে, সরি এখানে মাইনাস সহ হবে, এখানে এক্স এর সাথে যেটা গুণ থাকে সেটাকে বলে আমরা বি, আর এটাকে বলে আমরা সি। তো আসলে মান বসাই দিই, বি কত? মাইনাস 3 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু এ কত? এ হচ্ছে এখানে 1 ইন্টু সি কত? মাইনাস 2। কত আসতেছে? 9 মাইনাস না প্লাস হবে 4 দুগুণে 8 মানে হচ্ছে 17। অলরাইট, তো আমাদের এটা কত আসতেছে? এটা হচ্ছে আমাদের 17। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার 20। 20-এ চলে যাই। 20 কি বলছে? 20 হচ্ছে আমাদের 7 টু দি পাওয়ার 2x মাইনাস 3 ইকুয়ালস টু 6 টু দি পাওয়ার 2x মাইনাস 3। ওকে, তো এইটার সমীকরণের সমাধান কোনটি? এই সমীকরণের সমাধান বের করতে বলা হয়েছে, মানে হচ্ছে এই সমীকরণের যে আমাদের যে চলক x সমাধান বের করতে বলা মানে হচ্ছে চলক x এর মান বের করতে হবে। এখান থেকে আমরা চলক x এর মান কিভাবে বের করতে পারি? দেখতে পাচ্ছি দুই পাশের আমাদের ঘাতগুলো সমান আছে, তো এই অঙ্কটা সলভ করার জন্য আমরা কি করি? আমরা ফার্স্টে, যেহেতু এখানে অন্য কোনো সূত্র যাবে না, আমরা যতগুলো সমীকরণ সূচকের সূত্র জানি, কোন সূত্র কিন্তু এরকম নাই যে বি টু দি পাওয়ার সি সমান সমান এ টু দি পাওয়ার সি। ঠিক আছে, এরকম হলে এরকম একটা সূত্র আছে বিভিন্ন কন্ডিশন নিয়ে, একটা কন্ডিশনের ক্ষেত্রে বলা যায় বি ইকুয়ালস টু সি, কিন্তু এখানে যদি আমি এই দুটোকে সমীকরণ সমান বিধায় যদি আমি 7 ইকুয়ালস টু 6 বলে ফেলি তাহলে তো ঝামেলা হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা, চলক তো আমাদের সূচকের উপর গিয়ে মানে পাওয়ার উপর গিয়ে বসে আছে, তো এটাকে তো আমি এই সূত্র ফেলে আমাদের লাভ নাই। ওকে, তো আমরা এখানে কি বলতে পারি? 7 টু দি পাওয়ার 2x মাইনাস 3, আমি এটাকে এই পাশে ভাগ আকারে নিয়ে এসে পড়ি, 6 টু দি পাওয়ার 2x মাইনাস 3 ইকুয়ালস এখানে বলা যাবে 1। এটা ছেড়ে মনে মনে 1 গুণ ছিল। অলরাইট, এখন দেখো দুটোর উপর কি পাওয়ার সমান না? আমরা 7/6 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 3 বলতে পারি। ওকে, আর এখানে যদি 1 আছে, আমরা জানি যে সামথিং পাওয়ার 0 মানে হচ্ছে 1, তো এখানে সামথিং বলতে আমি 7/6 কে ধরে নিই, 7/6 টু দি পাওয়ার 0। এই যে দুই পাশে আমাদের ভিত্তি মিলে গেছে, আমরা বলতে পারি 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0, তাহলে x এর মান দাঁড়াবে কত? 3/2। ওকে, তাহলে অ্যান্সার দাঁড়াচ্ছে কত? এটার অ্যান্সার হচ্ছে আমাদের 3/2। ওকে, তারপর আমরা 21-এ চলে যাই। 21 কি বলছে? 3x প্লাস 7 লেস দেন ইকুয়াল 5x প্লাস 3, এই অসমতাটার সমাধান সেট কোনটি? এটা আমাদের বের করতে বলা হয়েছে। তো খেয়াল করো, এটা অসমতার সমাধান বের করে ফেলি। আমরা এক কাজ করি, x গুলোকে এক পাশে নিয়ে আসি, সংখ্যাগুলোকে এক পাশে নিয়ে যাই। 3x মাইনাস 5x ইকুয়ালস লেস দেন ইকুয়াল 3 মাইনাস 7 কত আসবে? মাইনাস 2x লেস দেন ইকুয়াল মাইনাস 4। তো দুই পাশে যদি আমি মাইনাস দ্বারা ভাগ করে দিই তাহলে কত আসবে? সরি, মাইনাস 2 দ্বারা ভাগ করে দিই
তাহলে মাইনাস টু এক্স ডিভাইড বাই মাইনাস টু, এখানে আসবে মাইনাস ফোর ডিভাইড বাই মাইনাস টু। যখন তুমি কোনো অসমতার উভয় পক্ষকে ঋণাত্মক কোনো সংখ্যা দ্বারা গুণ কিংবা ভাগ করবা, তখন কিন্তু অসমতা চিহ্নের দিকটা পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ এখানে কিন্তু দিকটা পরিবর্তন করে আমরা গ্রেটার দেন ইকুয়াল লিখবো। ওকে, মাইনাস মাইনাস কাটা, এটা কাটা, টু টু কাটা, ফোর দিয়ে এটাকে কাটলে টু হবে। তার মানে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তারপরে চলে যাই, 2 প্লাস 0.2 প্লাস 0.02 প্লাস ডট ডট ধারাটির অসীমতক সমষ্টি কত? তো অসীমতক সমষ্টির, আচ্ছা ধারাটি লিখে নিই, 2 প্লাস 0.2 প্লাস 0.02। অসীমতক সমষ্টি বের করার সূত্র হচ্ছে a ডিভাইড বাই 1 মাইনাস r। ঠিক আছে, এখানে a দ্বারা বোঝায় প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত। তো a হচ্ছে কত? প্রথম পদ দেখতে পাচ্ছি আমরা 2, তাহলে এর মান 2 বসাই দিলাম। 1 মাইনাস r কত? আর হচ্ছে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, মানে হচ্ছে 0.2 ডিভাইড বাই 2। তো অ্যান্সার আসে কত? 0.2 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 1/10। এটা আসবে 1/10, 1/10 আসলো। তো কত আসতেছে এখানে যদি ক্যালকুলেশন করি? 10, 10 মাইনাস 1 মানে হচ্ছে 2 ডিভাইড বাই 9/10। আমরা যদি এটাকে গুণ করে দিই, 2 ইন্টু 10/9 মানে হচ্ছে 20/9। 20/9 হচ্ছে অ্যান্সার। কোথায় আছে এটা? 20/9 ওই যে আমাদের ঘ নাম্বারে, ঘ নাম্বার হচ্ছে তাহলে কারেক্ট অ্যান্সার। ওকে, তারপর 23-এ চলে যাই আমরা। 23 কি বলছে? x = 80 ডিগ্রি হলে x এর সম্পূরক কোণের 1/5 কত? সম্পূরক কোণ, সম্পূরক কোণ বলতে কি বোঝায়? সম্পূরক কোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি যদি হয় 180 ডিগ্রি। এই যে দেখো, দুটি কোণের সমষ্টি, যদি দুটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তখন তাদেরকে বলা হয় একজন একজনের সম্পূরক কোণ। তো আমাদের x এর মান বলছে কত? x হচ্ছে 80, তাহলে x এর সম্পূরক কোণ আসবে কত? 180 থেকে আমরা 80 কে বাদ দিই, তো এটাই হবে আমাদের সম্পূরক কোণ। এই x এর সম্পূরক কোণ হচ্ছে এটা। এখন ওর 1/5 কত? মানে এই যে সম্পূরক কোণ 100 পাইছি না, এটার 1/5, 1/5 বের করার জন্য কি করবো? আমরা 1/5 দ্বারা গুণ করে দিই, তাহলে কত আসবে? 20, তাই না? 1/5 মানে হচ্ছে 1/5 গুণ করে দিছি, অ্যান্সার চলে আসছে 20। অ্যান্সার তাহলে কত পাচ্ছি আমরা এখানে? এখানে অ্যান্সার হচ্ছে ঘ। তারপর 24-এ চলে যাই। 24 কি বলছে? sin θ -√3/2 এবং লিমিটেশন আছে -π/2 থেকে থিটার মান বড় আর π/2 থেকে ছোট। ওকে, তো আমাদের এই যে সাইনের থেকে এখানে থিটার মানটা বের করতে হবে। কিভাবে বের করতে পারি? প্রথমে আমরা আসলে এই যে লিমিটেশনটা দ্বারা কোনটা কোথায় আছে সেটা বুঝে নিই ভালো করে। খুব এখানে আমরা যখন কোয়াড্রেন্টের মধ্যে কোণ হিসেব করতে যাই না, কোণ হিসেব করতে যাওয়ার সময় যখন আমরা এন্টি ক্লকওয়াইজ ঘুরি, এখান থেকে যখন এন্টি ক্লকওয়াইজ ঘুরি তখন এটা হচ্ছে ধনাত্মক কোণ হয়। তো এটা হচ্ছে +π/2। তারপর এখানে যখন ঘুরে তুমি এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসবা, এটা হচ্ছে +π, এভাবে আর কি প্লাস কোণটা ঘুরে। আর যখন তুমি ক্লকওয়াইজ ঘুরবা, ঘড়ির কাঁটার দিকে ঘুরবা, তখন কিন্তু সেটা হয়ে যায় নেগেটিভ কোণ, তাই না? তখন এটা কিন্তু এই যে পাশ থেকে যখন ঘুরবা তখন এটা হচ্ছে মাইনাস কোণ, এটা যাবে -π/2, এটা হয়ে যাবে -π। ঠিক আছে, এখন আমাদের যেহেতু লিমিটেশন দিছে থিটা মানটা -π/2 থেকে বড়, π/2 থেকে ছোট। আচ্ছা, আগে π/2 থেকে ছোট ব্যাপারটা বুঝি। π/2 থেকে ছোট মানে কি? যেহেতু এখান থেকে এই পর্যন্ত গেলে কোণ বাড়তে 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 এই পর্যন্ত আসছে, তার মানে π/2 থেকে ছোট মানে কি? কমতে 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 এবার আসবে, তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। আর তারপর বলছে যে -π/2 থেকে বড়, তো -π/2 এর রেখা হচ্ছে এইটা। এখন -π/2 এর থেকে তুমি যতই ক্লকওয়াইজ যাবা ততই কিন্তু কোণের ভ্যালুটা কমবে, যেহেতু ঋণাত্মক মান হইতেছে। ঋণাত্মক, এখানে ঋণাত্মক 90, এখানে হচ্ছে ঋণাত্মক 180। ডেফিনেটলি এটা থেকে এটা তো আরো ছোট, কিন্তু এখানে বলছে যে থিটা মান -90 থেকে বড় হইতে হবে। তার মানে -90 থেকে বড় মানগুলো কোথায় যাবে? এই দিকে যাবে, তাই না? ধনাত্মক মানেই হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ঘুরবে, ঋণাত্মক মানেই হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে। তো আমাদের বলছে যেহেতু থিটা মান -π/2 থেকে বড়, তার মানে আমরা বলতে পারতেছি আমাদের এই যে -π/2 থেকে বড় মানে এই রেখাটার কথা বলা হয়েছে, অর্থাৎ এই ঘরের কথা বলা হয়েছে, আর এই পাশে এই ঘরের কথা বলা হয়েছে। বুঝতে পারছো? এই লিমিটেশন দ্বারা মূলত তাহলে আমাদের এই দুইটা কোয়াড্রেন্টের কথা বলা হয়েছে, বাকি কোয়াড্রেন্টের কথা বলা হয় নাই। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমাদের বলছে যে sin থিটা মান হচ্ছে -√3/2। তো বলো তো এটা ফার্স্ট কোয়াড্রেন্টে কি sin থিটা মান কি ধনাত্মক ঋণাত্মক আসে? ফার্স্ট কোয়াড্রেন্টে তো সব মানই পজিটিভ আসে, তো এইখানে কি তাহলে এই sin থিটা মানটা কি এখানে অবস্থান করে কি পসিবল?
তার মানে কিন্তু সাইন থিটার মান এখানে অবস্থান করা পসিবল না। কেন? কারণ হচ্ছে এখানে তো সবকিছু পজিটিভ আসে, সাইন থিটার মান তো এখানে নেগেটিভ আছে, এটা পসিবল না। তাহলে অবশ্যই সাইন থিটার মানটা কোথায় অবস্থান করতেছে? এই ঘরে অবস্থান করতেছে। এটা ক্লিয়ার? আচ্ছা, এখন এই ঘরে যেহেতু অবস্থান করতেছে তাহলে এটার কোণের মানটা কত আসবে? আমরা জানি কি সাইন থিটার ক্ষেত্রে √3/2 কাকে রিপ্রেজেন্ট করে? সাইন 60 ডিগ্রি। আর 60 কে যখন আমরা রেডিয়ানে প্রকাশ করি তখন সেটা হচ্ছে π/3। অর্থাৎ এখানে আমরা বলতে পারতেছি সাইন থিটা মানে হচ্ছে এই পাশে মাইনাস সাইন π/3। এই পর্যন্ত আসলাম, কিন্তু এই মাইনাসকে তো নিয়ে যেতে হবে। এখন এই π/3 কোণটাকে এই ঘরে নিয়ে আসতে হবে, ফোর্থ কোয়াড্রেন্টে নিয়ে আসতে হবে। এখন ফোর্থ কোয়াড্রেন্ট আমরা কিভাবে আনি? আমরা ফোর্থ কোয়াড্রেন্টে আনার জন্য একটা রুল আছে। এই প্রথম কোয়াড্রেন্টে নর্মাল থিটা থিটাই থাকে, সেকেন্ড কোয়াড্রেন্টে আসার সময় আমরা বলি π-θ, থার্ড কোয়াড্রেন্টে আসার সময় আমরা বলি π+θ। পাই মানে কি? যে এইখানে পাই, এই ঘরে যদি আসতে হয় তার মানে অবশ্যই তো পাই থেকে ছোট হবে। এই পুরোটা আসলে হচ্ছে পাই, তার মানে সামথিং কিছু বাদ দিলে পরে তো তুমি এই ঘরে আসবা। সেম ভাবে পুরোটা পাই আসার পরে সামথিং কিন্তু অ্যাড করলে পরে তো তুমি এই ঘরে আসবা, এই জন্য বলা হয় π+θ। তো এই ঘরে আসার জন্য কি করি আমরা? এই ঘরে আসার জন্য দেখো, এই পুরোটা ঘুরে যখন এখানে আসছো, তো এখানে তুমি চাইলে বলতে পারো 3π/2 প্লাস সামথিং, এটা বলতে পারো। কিন্তু আমরা আমাদের সুবিধার জন্য, অঙ্কের ক্যালকুলেশন সুবিধার জন্য আমরা এই ঘরে আসার জন্য কি করি, যেহেতু পুরোটা ঘুরে আসলে হয় 2π, আর এটা হচ্ছে নিচে যদি চলে আসো তার মানে 2π থেকে সামথিং কম, তো এই ক্ষেত্রে আমরা বলি এটাকে 2π-θ। এই ঘরে থিটা, এই ঘরে π-θ, এই ঘরে হচ্ছে π+θ, আর এই ঘরে হচ্ছে 2π-θ। তো আমাদের যেহেতু এই কোণটাকে এই ঘরে নিয়ে আসতে হবে, তার মানে আমরা বলতে পারতেছি 2π-θ বলতে কি বোঝাচ্ছে? এই যে এই কোণটাকে 2π - π/3 মানে কত? 6π - π মানে হচ্ছে /3 মানে হচ্ছে 5π/3। তো এটা হচ্ছে আমাদের মূলত কনসেপ্টটা। তো আমি যেহেতু এটা অবজেক্টিভ করাচ্ছি, এত বেশি বিস্তারিত আসলে বলা আমার পক্ষে সম্ভব না। যতটুকু পারি আমি মোটামুটি ধারণা দিছি, যতটুকু তোমরা বুঝতে পারো আশা করি বুঝবা। যাদের একটু সামান্য পরিমাণে ধারণা আছে তারা হয়তো বুঝতে পারবে এটা যে কি করা হয়েছে। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার দাঁড়াচ্ছে কত? 5π/3 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপরে লাস্ট অঙ্ক, -1560 ডিগ্রি কোণটি কোন চতুর্ভাগে থাকবে? তো আমাদের এই যে একটু আগে তো বললাম যে আমরা যখন ধনাত্মক কোণ হিসেব করি তখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাই, ঋণাত্মক হিসাব করলে ক্লকওয়াইজ যাই। তো এখানে আমাদের 1560 এই পর্যন্ত হচ্ছে গিয়ে 90, -90, -180, তারপর এইভাবে তুমি যদি চলতে থাকো না, বিশাল সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। তো এটাকে তো এত সময় নিয়ে আমরা করতে পারবো না। তো এই জন্য তুমি কি করবা? -1560, তো তুমি এটার জন্য একটু ক্যালকুলেটর হেল্প নেবা। কিভাবে? আমরা যখন কোয়াড্রেন্টটাকে হিসেব করি সবগুলো কিন্তু 90 করে আছে, তো আমরা 90 করে যেহেতু হিসেব করি, তা দেখি আমি কতবার 90 গেলে পরে 1560 হয়। তো দেখি আমি এক কাজ করব, আমি 1560-কে 90 দ্বারা ভাগ করে দিই, যে কত আসে? 17 দশমিক সামথিং। এটাকে তুমি যদি 90 দ্বারা ভাগ করো আসবে 17.33, মানে ধরো 17 দশমিক সামথিং, মানে 17 বার ঘোরার পরে তারপরে যে ঘরটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমি কি এখানে বারবার 17 বার ঘুরবো? দরকার আছে ভাই? তুমি যদি এখান থেকে একবার যাও, 2বার, 3বার, 4বার, তার মানে 4-এর গুণিতক গুলা কি এখানে থাকবে? 4, 4 দুগুণে 8, তারপরে কি 3 4 12, 4 4 16, তার মানে 16তে কিন্তু এই ঘরে এসেই থামবে না? 16তে এই ঘরে আসছে, 16-র পরে কি আরেক ঘর আসছে 17। তো আমি 16 এই ঘরে আসছি, তারপর 17, এই যে 17 দশমিক সামথিং, মানে আমাদের থার্ড কোয়াড্রেন্টে চলে আসছে। ব্যাপারটা বুঝতে পারছো? এইভাবে তুমি চাইলে শর্টকাট এটা করতে পারো, যে এই পর্যন্ত 16, যেহেতু 17 বলছে, 16-র পরে আরেক ঘরে যাবো 17 দশমিক সামথিং, মানে 17 থেকে একটু বেশি মানে এই কোয়াড্রেন্টে চলে আসছে। তার মানে এটার অবস্থান কোন কোয়াড্রেন্টে হবে? এটার অবস্থানটা হবে আমাদের থার্ড কোয়াড্রেন্টে। অলরাইট, তো আমাদের কারেক্ট অ্যান্সার কত? এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এই যে তৃতীয় চতুর্ভাগে। ডান। তো এই পর্যন্তই হচ্ছে আমাদের আজকে সবগুলো অঙ্ক। ঢাকা বোর্ড 2025 সালের মোটামুটি প্রত্যেকটা কোশ্চেনে আমরা সলভ করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। মোটামুটি কয়েকটা কোশ্চেন ভালো ছিল, ভারী অঙ্ক ছিল কয়েকটা অঙ্ক, যেগুলো আসলে তোমার যদি অনেক বেশি বেসিক স্ট্রং না থাকে তাহলে কিন্তু তুমি এগুলোতে পারবা না। আর এবার কিন্তু এই যে 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিছে অনেকের কিন্তু হায়ার ম্যাথে A+ মিস হয়েছে, জাস্ট বিকজ অফ তারা ভালো মতো সব টপিক ক্যাপচার করে যায় না, সব টপিকের সম্পর্কে ভালো ভাস্ট নলেজ নিয়ে তারা যায় না। তো বি কেয়ারফুল, এগুলো কিন্তু অবশ্যই তোমাদের সবকিছু সূক্ষ্ম ব্যাপারগুলো কিন্তু ভালো মতো পড়ে যেতে হবে। টাইপ ভিত্তিক ভাবে যদি পড়ো যে এই টাইপের অঙ্কগুলো আসে, তার মানে আগেবার আসবে এগুলা, তখন কিন্তু তোমার অনেক কিছু মিস পড়ে যায়। তো তুমি করবে কি, তুমি সম্পূর্ণ বইটা সম্পর্কে কিন্তু ভালো ধারণা তোমার থাকতে হবে, ঠিক আছে? আর আমার কিন্তু বর্তমানে অনলাইনের যে হায়ার ম্যাথের কোর্সগুলো রানিং আছে, কেউ যদি পড়তে আগ্রহী থাকো, আমি কিন্তু সম্পূর্ণ ডিটেলসে ভেঙে দেখছি, তো এখানে তো মোটামুটি অনেক কিছু ডিটেলসে দেখানোর চেষ্টা করছি। তাই মোটামুটি
ডিটেলস, এবং এখানে তো যেহেতু অবজেক্টিভ সলভ করতেছি একটু হয়তো বা স্পিডে বলা লাগছে আমার, কারণ আনলেস এটা 1 ঘন্টার বেশি, আরো 2 ঘন্টা মানে 1 ঘন্টার অনেক বেশি হয়ে যেত যদি আমি খুব আস্তে আস্তে পড়াতাম। আর এটা যেহেতু ভিডিও, তুমি তো চাইলে ভিডিও পজ করে অথবা ভিডিও টেনে টেনেও দেখতে পারবা, বা ভিডিওর স্পিড কমায়ও দেখতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমরা যদি আমার কোর্সে ভর্তি হও তাহলে কিন্তু তোমরা অনেক কিছুই যেমন ডিটেলসে জানতে পারবা, এবং আমি মোটামুটি সবকিছু পড়ানোর চেষ্টা করি, কোনো প্রকার কোনো শর্টকাট দিয়ে আমি পড়ানোর চেষ্টা করি না। তো ডিসপ্লেতে দেখবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কেউ যদি ভর্তি হতে আগ্রহ থাকো তাহলে অবশ্যই নক দিবা। নক দিলে তুমি ভর্তির ইনফরমেশন সম্পর্কে জানতে পারবা। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অনেক। আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো আগে থেকে তাহলে তো অনেক অনেক ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব করে না থাকো চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে? তো দেখা হবে আবার পরের বোর্ড কোশ্চেনে। তো টিল দেন, গুড বাই।